আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মেহরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আচ্ছা, প্রিয়ম লিখেছে আসসালামু আলাইকুম আপু, তাসনিম জান্নাত লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আজকে আমরা গতকালও আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করছিলাম। তো আজকে আমরা ফার্স্ট যে তিনটা চ্যাপ্টার আছে তোমাদের, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ আর চলতড়িৎ, এর এমসিকিউ গুলো সলভ করব, একটু ডিটেলস দেখবো এই চ্যাপ্টার গুলার। সো এমসিকিউর পাশাপাশি আমি তোমাকে বলেও দিব যে সিকিউ তো কোন টাইপের কোশ্চেন হইতে পারে এই তিনটা চ্যাপ্টার থেকে। সো আজকের ক্লাসটা হোপফুলি তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে একটু তাড়াতাড়ি মেনশন করে দাও, আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, প্রিয়ম বলছে আপু চ্যাপ্টার 10 এর উপর একটা ক্লাস নেন। হ্যাঁ, আমরা আজকে তিনটা চ্যাপ্টার করতেছি, বাকি যে চ্যাপ্টার গুলো থাকবে সেগুলো ইনশাল্লাহ কালকে দেখবো। আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপরে ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, বাকিরা জয়েন করো, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, আমরা শুরু করি আজকে। সো ফার্স্টে তাপগতিবিদ্যার, দেখো এখানে কি বলা হয়েছে। আর্গন গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু দেওয়া আছে 5/3, সেক্ষেত্রে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত? তাহলে আমাকে এখানে কি বের করতে বলছে? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, বা যেটাকে আমরা সিভি বলে জানি, সেটা কত? সো তোমরা কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। সিভির ভ্যালু কত আসে? আচ্ছা আপু, 3 এর সি কিউ একটু দেখাই দেন। আচ্ছা, আমি বলে দিব কোন কোন টাইপের কোশ্চেন গুলো আসতে পারে, তোমরা ক্লাসটা করতে থাকো। সো আমাকে যখন গামার ভ্যালু দেয়া থাকবে, আমি যখন সিভি বের করব, আমরা একটা সহজ একটা ফর্মুলা ইউজ করব এখানে, সেটা সিভি ইকুয়াল আর বাই গামা মাইনাস 1। আর তো তোমরা সবাই জানো মোলার কনস্ট্যান্ট। তাহলে এখানে আর এর ভ্যালু তো আমার ইউজ করা লাগবে না, আর এর ভ্যালু তো আর আরই থাকবে। এখানে গামা দেওয়া আছে 5/3, সো 5/3 - 1 কত আসতেছে? তাহলে
5 মাইনাস 3 ট্রু, যেটা আসবে হচ্ছে 3r/2। তাহলে এখান থেকে আমরা হচ্ছে খুব সহজে সিভি বের করে ফেলতে পারবো যদি গামা দেওয়া থাকে, সেটা হচ্ছে r/γ-1 এই ফর্মুলা ইউজ করে। তাহলে কত আসতেছে 3r/2, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। এখন যদি তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ না বলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা সিপি বের করতে বলতো, তাহলে কি করতা, জাস্ট গামা সিভি, সিভিটা বের করতা। সিভি আসতেছে কত, 3r/2, তাহলে হচ্ছে এটার সাথে যদি একটা গামা মাল্টিপ্লাই করে দেই তাহলেই হচ্ছে কি সিপিটা পেয়ে যাব। তাহলে দেখো গামার ভ্যালুটা আমি জানি কত 5/3, আর সিভি পাইছি কত 3r/2। তাহলে কাটাকাটি করি, 3 কাটাকাটি যাবে, তার মানে 5r/2 আসবে হচ্ছে সিপি। সো সিভি বলুক আর সিপি বলুক দুইটাই তুমি বের করতে পারবে, জাস্ট ফর্মুলা দুটো মাথায় রাখবা, সিভি হচ্ছে r/γ-1 আর সিপি হচ্ছে গামা সিভি। আচ্ছা, রাহিদ বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়ম লিখেছে 1 এর সি। হ্যাঁ, তাহলে 1 এর অ্যান্সার হচ্ছে সি। পরেরটাতে আসি, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলে মান কত। তাহলে এখানে কি বলছে, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, তোমরা হচ্ছে এই ম্যাথটা করে ফেলো। আমাদের আপাতত 3টা স্কেল জানলেই হবে, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। তো আমাদের এখানে কোনটা কোনটার মধ্যে সম্পর্ক, সেলসিয়াস আর ফারেনহাইট, তার মানে হচ্ছে প্রথম দুইটা ইউজ করব আমরা। তাহলে সেলসিয়াসে দেওয়া আছে হচ্ছে 5, তাহলে 5/5 f-32/9 কাটাকাটি যাবে, তার মানে কত আসতেছে f-32 ইকুয়াল 9, তাহলে f ইকুয়াল আসবে হচ্ছে 41। f ইকুয়াল আসবে কত বলো, 41 ডিগ্রি ফারেনহাইট, তার মানে অ্যান্সারটা হচ্ছে এ। সো তিনটা মাথায় রাখবা, c/5 ইকুয়াল f-32/9 ইকুয়াল k-273/5। আচ্ছা, একের সি নওশিন সুলতান অ্যান্সার দিয়েছে, আহাদ অ্যান্সার দিয়েছে একের সি। হ্যাঁ, একের অ্যান্সার ছিল সি, আর দুইয়ের অ্যান্সার আমরা কত পাচ্ছি 41 ডিগ্রি ফারেনহাইট। তারপরেরটাতে আসি, ক্যালভিন স্কেলে বরফ বিন্দু কোনটা, এটা সব অ্যান্সার দিয়ে দাও তো, ক্যালভিন স্কেলে বরফ বিন্দু কোনটা। প্রিয়ম অ্যান্সার দিয়েছে 2 এর এ। আচ্ছা, জিলুর রহমান রাহিদ অ্যান্সার দিয়েছে 2 এর ক। হ্যাঁ, 2 এর অ্যান্সারটা ছিল 41 ডিগ্রি ফারেনহাইট বা 2 এর এ। আচ্ছা, তারপরেরটাতে আসি, ক্যালভিন স্কেলে বরফ বিন্দু, দেখো সেলসিয়াসের বেলায় বরফ বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি, আর বাষ্প আমরা দেখলাম বাষ্প বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি। একই রকম ভাবে ফারেনহাইটের বেলায় বরফ বিন্দুটা কত, বরফ বিন্দুটা হচ্ছে 32 ডিগ্রি, আর বাষ্প বিন্দুটা কত, বাষ্প বিন্দুটা হচ্ছে 212 ডিগ্রি। ক্যালভিন স্কেলে যদি আসি, ক্যালভিন স্কেলে বরফ বিন্দুটা আমরা কত ক্যালভিন দেখছি 273 ক্যালভিন, আর বাষ্পটা হচ্ছে 373 ক্যালভিন। সো এগুলো একটু সবাই মাথায় রাখো, 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, আর 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। সো ক্যালভিন স্কেলে বরফ বিন্দু তাহলে আমরা কত পাচ্ছি, ক্যালভিন স্কেলে বরফ বিন্দু হচ্ছে 273 ক্যালভিন, আর বাষ্প বিন্দুটা হচ্ছে 373 ক্যালভিন। সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্প বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে হচ্ছে বরফ বিন্দুটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, বাষ্প বিন্দুটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এটার অ্যান্সার সবার পারা উচিত। হ্যাঁ, সবাই নওশিন সুলতানা কমেন্ট করেছে 3-এর ডি। তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি আমরা, বাষ্পবিন্দু 273 ক্যালভিন বা 3-এর ডি। আচ্ছা, আহাদ অ্যান্সার দিয়েছে 3-এর বি, না ভাই অ্যান্সারটা 3-এর ডি হবে। নওশিন সুলতান অ্যান্সার দিয়েছে 3-এর ডি, মাহমুদুল হোসেন ডি, তাসলিম জান্নাত অ্যান্সার দিয়েছে ডি। আচ্ছা, এখন তোমরা কমেন্ট করো তো, ফারেনহাইটে বাষ্পবিন্দু কত, ফারেনহাইটের বাষ্পবিন্দু কত ডিগ্রি ফারেনহাইট, এটা সবাই কমেন্ট করো তো, ফারেনহাইটের বাষ্পবিন্দু কত ডিগ্রি ফারেনহাইট। কমেন্ট করলে যেটা হবে কি, তোমার ক্লাসের মধ্যেই পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা ভুল আর চান্স কম। আর এই টাইপের কোশ্চেন যদি ভুল করো, মানে এটা কিন্তু দেখেই অ্যান্সার করার মতো কোশ্চেন, সো এই টাইপের কোশ্চেন গুলো আসলে ভুল করা যাবে না কোনোভাবেই, সেজন্য একটু ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা,
সো সবাই কমেন্ট করছে, ঈশিতা জামান কমেন্ট করছে 212, তাসরিন প্রিয়ম কমেন্ট করেছে 212। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন 4 নম্বরে আসি, ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কোন স্কেলে জানতে চাচ্ছে? ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত বলো দেখি। কত নাম্বার কোশ্চেন? 4। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা আমরা 3টা ইয়েতেই মনে রাখবো। আচ্ছা, অনেকে কমেন্ট করছে। হ্যাঁ, জিলুর রহমান রাহিদ কমেন্ট করেছে 212 ফারেনহাইট, আহাদও কমেন্ট করেছে 212 ডিগ্রি। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। আর পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা আমরা 3টা স্কেলে মনে রাখবো, যে স্কেলে আসে আর কি। সেলসিয়াস স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, বা 0 ডিগ্রি সেলসিয়াস আর কি। 0 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, বা এক্সাক্ট যেটা সেটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ক্যালভিনে হচ্ছে 273.15 ক্যালভিন। 3টাই তোমরা মনে রাখবা। 3টা মানে সবাই কমেন্ট করো তো, সেলসিয়াসে কত, ফারেনহাইটে কত, আর ক্যালভিনে কত। এই কোশ্চেনটা কিন্তু আসে, সেলসিয়াসে কত, ফারেনহাইটে কত, ক্যালভিনে কত। রিদিতা কমেন্ট করেছে ডি। হ্যাঁ, 273.16 অথবা 273.15। আচ্ছা, এটা কি ফারেনহাইট হবে না, এটা হচ্ছে ক্যালভিন। ও আচ্ছা, সরি, এটা তো আমাদের ফারেনহাইট স্কেলে জানতে চাচ্ছে, তাহলে তো কে হবে কেন? এটা তো 32 ডিগ্রি ফারেনহাইট, আমরা তো এখানে লিখে দিলাম ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এই যে দেখো, তোমরা হচ্ছে না দেখেই অ্যান্সার করো, কোশ্চেন না পড়েই কিন্তু অ্যান্সার করা যাবে না। এখানে তোমার ক্যালভিন স্কেলে চায় না, কোন স্কেলে যাচ্ছে? ফারেনহাইট স্কেলে। তাহলে 4 এর হচ্ছে অ্যান্সার বি। জিলুর রহমানও অ্যান্সার দিয়েছে 4 এর বি। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে 4 এর বি। রিদিতা আপু ডি হবে না, 4 এর হচ্ছে বি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, পানির হচ্ছে এই ত্রৈধ বিন্দুতে চাপ যেটা, সেটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার। হ্যাঁ, চাপটা মনে রাখবা, পানির ত্রৈধ বিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি। তাহলে হচ্ছে পরের কোশ্চেনে আসি। কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোনটার উপর নির্ভর করে? তাপমাত্রা, চাপ, আয়তন নাকি এনট্রপি? কোনটার উপরে নির্ভর করে একটু বলো দেখি। গ্যাসের অভ্যন্তরীণ, আচ্ছা একটু কমেন্ট পড়ি। আচ্ছা, আহাদ সবগুলাই কমেন্ট করেছে, নওশিন সুলতানও কমেন্ট করেছে, জিলুর রহমান রাহিদও 0 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি ফারেনহাইট 273 কেলভিন। হ্যাঁ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমরা 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেই সবাই। তাহলে দেখো, কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এটা তো মেয়রের ফর্মুলা থেকে আমরা জানি অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। মেয়রের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে আমরা জানি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তার তাপমাত্রার উপরে নির্ভর করে। আচ্ছা, পরেরটাতে আসি। নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য? এটাও খুব সহজ একটা কোশ্চেন। নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য? 5 এর ক। হ্যাঁ, সবার অ্যান্সার কারেক্ট। 5 এর অ্যান্সার হচ্ছে এ। হাসানা মাহমুদ আহাদ লিখেছে 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার। হ্যাঁ, 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার কোথায় পাবো আমরা বলো দেখি? পানির ত্রৈধ বিন্দুর চাপ। তারপরে প্রিয়ম অ্যান্সার দিয়েছে 5 এর এ, জিলুর রহমান রাহিদ 5 এর এ। আচ্ছা, সবার অ্যান্সার কারেক্ট। এখন আসি কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য। 6 নাম্বার কোশ্চেন দেখি, 6 নাম্বার কোশ্চেনের কে কে কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, রিদিতা আবেদিন লিখেছে তাপমাত্রার উপর। হ্যাঁ, শুধুমাত্র তাপমাত্রার উপরই নির্ভর করে। আচ্ছা, কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য? ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি বলো দেখি? পিডিভি। তার মানে যদি আমার ডিভি বা আয়তনের যদি কোনো চেঞ্জ না হয় বা আয়তন যদি ধ্রুবক থাকে, তাহলেই শুধুমাত্র কি হবে বলো দেখি? কাজের পরিমাণটা কত আসতেছে? শূন্য। ডিভি যদি 0 হয় বা আয়তন যদি চেঞ্জ না হয়, তাইলে কাজের পরিমাণ কত পাচ্ছি? শূন্য। এখন আয়তন কোন তাপগতীয় প্রক্রিয়ায় চেঞ্জ হয় না? আমরা তো সবাই জানি যে আয়তন চেঞ্জ হয় না কোন তাপগতীয় প্রক্রিয়ায় বলো দেখি? সম আয়তন। সম আয়তন প্রক্রিয়ায় আয়তন চেঞ্জ হয় না। তার মানে কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য? আচ্ছা, এখানে হচ্ছে স্থির আয়তন। তার মানে
স্থির আয়তনও থাকতে পারে, অথবা যেই তাপগতীয় প্রক্রিয়া আমরা সবাই পড়ছি বইয়ে সেটা হচ্ছে সম আয়তন, এটাও থাকতে পারে। সো দুইটার ক্ষেত্রেই হচ্ছে কি আয়তন কাজের পরিমাণটা শূন্য। আচ্ছা, সবাই এখনো 5 নাম্বারে অ্যান্সার দিচ্ছে। সিক্সের এ, প্রিয়ম অ্যান্সার দিয়েছে 6 এর এ, হাসান অ্যান্সার দিয়েছে এ, মাহমুদুল হোসেন অ্যান্সার দিয়েছে এ। হ্যাঁ, তাহলে 6 এর অ্যান্সারটা হচ্ছে এ। পরেরটাতে আসি, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা দ্বিপরমাণু গ্যাসের চাপ যদি 5% বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন শতকরা কত কমবে। তাহলে কি বলছে এখানে, কার কার মধ্যে সম্পর্ক, তোমার চাপ আর আয়তন, তার মানে পি আর ভি এর মধ্যে হচ্ছে রিলেশন। তাহলে এখানে এটা করে ফেলো তো, চাপ যদি আমি 5% বৃদ্ধি করি সেক্ষেত্রে আয়তন শতকরা কত কমবে। সবাই একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার দিয়ে দাও। তাপ যদি বৃদ্ধি করি তাহলে আয়তন শতকরা কত কমবে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ফর্মুলা তো জানি, রুদ্ধতাপীয় ক্ষেত্রে চাপ আর আয়তনের মধ্যে ফর্মুলাটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, কেউ লিখতে পারো পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। তাহলে আমাকে এখানে কি বলছে, তার মানে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে 5% যদি চাপ বৃদ্ধি করি তার মানে P2 কি P1 প্লাস P1 এর 5%, হ্যাঁ 5/100। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1.05 P1 লেখা যায়। এখন আসি, তাহলে আমাকে কি বলছে আয়তন শতকরা কত কমবে, তার মানে V2/V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল হবে হচ্ছে P1/P2। তাহলে P2 এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেছি, 1.05 P1। এখন খেয়াল করো গামার ভ্যালুটা কিভাবে বসাবো, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল আমরা কত জানি 1.40। তাহলে বসাবো কি 1.4। P1 কাটাকাটি চলে যাবে, V2/V1 আমি কত পাবো, 1/1.05, 1/1.4 ওই পাশে নিয়ে আসলে তাহলে হচ্ছে 1/1.4 হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমার কত আসতেছে V2/V1, বলো আমাকে অ্যান্সার জানাও, V2/V1 কত আসতেছে। ছবিগুলো একটু ছবিগুলো যেগুলো তোলা হয়েছে ওগুলো সিরিয়াল আমাকে সো সবাই বলো তো দেখি। আচ্ছা, 7 এর অ্যান্সার, হ্যাঁ 7 এর অ্যান্সার এ। তাহলে আমার কাছে আপাতত ক্যালকুলেটর নাই, তোমরা বের করো V2/V1 কত আসতেছে, সেটা আমরা কিভাবে বের করব। তাইলে তার মানে হচ্ছে আমাকে কিন্তু বলছে শতকরা কত কমবে। হ্যাঁ, কত কমবে মানে কি, এখন আমি V2 যেটা পাবো ওখান থেকে সেটা হবে হচ্ছে শতকরাটা যদি বের করি তাহলে V1 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু 100%। এটা যদি বের করে ফেলি তাহলে কিন্তু শতকরা কত কমবে সেটা আমি বের করতে পারবো। তাহলে কিন্তু ম্যাথটা খুব সহজ ছিল, জাস্ট আমার ফর্মুলা জানতে হবে কোনটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে P আর V এর মধ্যে সম্পর্ক হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা। সেখান থেকে আমি V2 বের করব। তাহলে শতকরা কত কমবে সেটা আমি কিভাবে বের করব, V1 - V2, যেহেতু কমবে বলছে তার মানে তো V1টাই বড়, আর যদি বাড়তো তাহলে কি হইতো V2টা বড়। তাহলে V1 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু 100% করলেই অ্যান্সার আসছে। আচ্ছা, 7 এর সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে 2.5%। 7 এর অ্যান্সারটা হলো আমরা কত পেয়ে গেলাম 2.5%। ঠিক আছে, আর পরেরটাতে আসি, আবার আসছে দেখো সেম জিনিসটাই, গামা ইকুয়াল 5/3 এর জন্য নিচের কোনটা সঠিক। তাহলে দেখো কোনটার সিপি নাকি সিভির ভ্যালু কারেক্ট, সিপি সিভি দুইটাই দেওয়া আছে, সেক্ষেত্রে দেখো কোনটা কারেক্ট।
আপু এটা আরেকবার একটু বলবেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে খুবই ইজি ছিল। চাপ যদি তুমি 5% বৃদ্ধি করো তাহলে P2 কত আসতেছে? P1 প্লাস P1 এর 5%, মানে 5/100। সেখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 1.05 P1। আচ্ছা, এখন আসি। আমাকে যেহেতু বলছে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কের ফর্মুলা আমরা জানি, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা। সেখান থেকে তুমি এখান থেকে কি পাবা বলো দেখি? V2 পাবা। তো V2 যদি আমি পেয়ে যাই, শতকরা কত কমবে সেটা আমি কিভাবে বের করব? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1 ইন্টু 100% করে দিলে শতকরা কত কমবে সেটা আসবে। হোপফুলি বুঝছো আহাত। তারপরেরটাতে যাই। তাহলে গামা ইকুয়াল 5/3 এর জন্য নিচের কোনটা সঠিক? সি অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ তারা হচ্ছে তোমার ওই অ্যান্সারের নাম্বারের নাম্বারটা একটু পাশে রেখে তারপরে অ্যান্সারটা লিখলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে তুমি কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ। তার মানে গামা ইকুয়াল 5/3 এর জন্য ফার্স্টে আমরা সিবিটা বের করি, দেখি কত আসে। আর বাই গামা মাইনাস 1, তাহলে কত আসতেছে? 5/3 মাইনাস 1, তার মানে হচ্ছে 2r বাই 3r/2। তাহলে সিভি আসতেছে কত আমার? 3r/2। 3r/2 অপশনে নাই সিভি, তার মানে আমার সিপিটা কিন্তু বের করতে হচ্ছে। তাহলে সিপি আমরা কত পাবো? গামা সিভি। তার মানে গামার ভ্যালু কত দেওয়া আছে? 5/3। আর সিভি কত পেলাম? 3r/2। 3 কাটাকাটি করি, তাহলে সিপি কত আসতেছে? 5r/2। দেখো কোথায় আছে? 5r/2। আচ্ছা, এখানে মোস্ট প্রবলি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। সিবি এখানে 3r/2 হওয়ার কথা, না হলে আলটিমেটলি কোনটা অ্যান্সার হচ্ছে না, কারণ সিপিও আমরা পাচ্ছি 5r/2, এখানে 5r/3 আছে দুইটাতেই। সো অ্যান্সারটা হচ্ছে সিভি 3r/2, সিপি 5r/2। তোমার কোশ্চেনে ভুল থাকবে না, আমার হচ্ছে প্রিন্টিংটা মানে টাইপিংটা একটু মিস্টেক হয়েছে হয়তো। সো গামা যখন দেওয়া থাকে তখন হচ্ছে সিভি আমরা কিভাবে বের করবো? আর বাই গামা মাইনাস 1। সিপিটা কিভাবে বের করবো? গামা সিভি। আচ্ছা, সিভি ফর্মুলাটা কিভাবে পাইলাম? আচ্ছা, ফর্মুলাটা কিভাবে পাইলাম হচ্ছে, ফর্মুলা মেনলি আমরা দুইটা এখানে ইউজ করছি। একটা হচ্ছে সিপি বাই সিভি হচ্ছে গামা, আর আরেকটা যে সিপি মাইনাস সিভি ইকুয়াল হচ্ছে আর। হ্যাঁ, সো সিপির ভ্যালুটা এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো? সিপি বাই সিভি যদি গামা, তাহলে এখান থেকে সিপি ইকুয়াল আমি কি লিখতে পারি? গামা সিভি। গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল আর। সিভি যদি কমন নেই তাহলে কি আসতেছে? গামা মাইনাস 1, তার মানে সিভি ইকুয়াল আর বাই গামা মাইনাস 1। সো ফর্মুলার ডেরিভেশন তোমার আপাতত দরকার নাই যদি এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো। পরেরটাতে আসি। কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য গামার মান কত? আচ্ছা, তাহলে আমরা সিপি বাই এক পরমাণু গ্যাস থেকে আপাতত শুরু করি। এক পরমাণু গ্যাসের জন্য হচ্ছে গামা আমরা কত পাবো? দেখো, এক পরমাণু গ্যাসের জন্য গামা হচ্ছে 1.67। সবাই আমি যা লিখতেছি সবাই কমেন্ট করো। এক লিখে 1.67, দুই লিখে তারপরে হচ্ছে কত? 1.40। আর ত্রিপরমাণুক বা বহু পরমাণুক যদি হয় সেক্ষেত্রে গামার ভ্যালুটা কত আসতেছে? গামা আসবে হচ্ছে 1.33। সবাই হচ্ছে তিনটা মান কমেন্ট করো। এক লিখে 1.67, দুই লিখে 1.40, আর আপাতত তোমরা তিন লিখেই 1.33 কমেন্ট করো। তিন, দেখো তিন মনে রাখবা, এই যে 1.33। আর এক পরমাণুকে 6 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, এভাবেও তোমরা চাইলে মনে রাখতে পারো। তাহলে একের জন্য হচ্ছে 1.67, আর দুই যেহেতু দুইয়ের মানে চারের দুইয়ের গুণিতক হচ্ছে 4, দুইয়ের ডাবল 4 আর কি, এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। যাদের মনে থাকে না, যাদের মনে থাকে তারা তো এভাবেই মনে রাখবা। তাহলে তিনের জন্য 1.33, তিন আছে দুইটা, তার মানে তিনের জন্য 1.33। এখন আসি, তাহলে গামা আমরা পেয়ে গেলাম। দ্বিপরমাণু গ্যাস যেহেতু কার্বন ডাই অক্সাইড, তার মানে কত? 1.40। এখন তোমার হচ্ছে এটার সাথে সাথে একটু স্বাধীনতার মাত্রাটাও যদি মনে রাখো। এক পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত? 3। দ্বিপরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। আর বহু পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত বলো দেখি? 6। আচ্ছা, সবাই 9 এর অ্যান্সার দিচ্ছে। 9 এর এ, 9 এর
আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড তো বহু পরমাণু গ্যাসের মধ্যেই পড়ে, তাহলে হচ্ছে 1.33। সরি, কার্বন ডাইঅক্সাইড তো বহু পরমাণু গ্যাসের মধ্যেই পড়ে, অ্যান্সারটা হচ্ছে 1.33। দ্বিপরমাণু গ্যাস হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইডের পরমাণু হিসাব করলে এটা কিন্তু বহু পরমাণুকে ভিতরেই পড়ে, তাহলে এটা হচ্ছে 1.33। হ্যাঁ, 9-এর এ হবে অ্যান্সার। পরেরটাতে আসে, কোনো ব্যবস্থা পরিবেশ থেকে 50 জুল তাপ শক্তি শোষণ করে এবং পরিবেশের উপর 20 জুল কাজ সম্পাদন করে, এতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি, সেটা হচ্ছে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে দেখো ডিকিউটা কখন হচ্ছে প্লাস হবে, কখন মাইনাস হবে। ডিকিউটা হচ্ছে যখন সে তাপ শোষণ করবে পরিবেশ থেকে, যদি সে তাপ শোষণ করে তাহলে ডিকিউটা হচ্ছে পজিটিভ, আর যদি সে তাপ বর্জন করে পরিবেশে তাহলে ডিকিউটা কি বলো, নেগেটিভ। যদি তাপ শোষণ করে তাহলে পজিটিভ, যদি তাপ বর্জন করে তাহলে নেগেটিভ। এখন আসি ডিইউ, যদিও অভ্যন্তরীণ শক্তি বাড়ে বা তাপমাত্রা যদি বাড়ে সিস্টেমের, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে ডিইউটা পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি অথবা তাপমাত্রা। অভ্যন্তরীণ শক্তি বাড়লে বা তাপমাত্রা বাড়লে সেটা আমি পজিটিভ ধরবো, আর মাইনাস হবে কখন, কমলে। হ্যাঁ, এটা আমি লিখতেছি না, সময় কম। আর ডিডাব্লিউ হচ্ছে সিস্টেমের উপর যদি কাজ হয়, সিস্টেমের উপর যদি কাজ হয় সেক্ষেত্রে কি হবে বলো দেখি, ডিডাব্লিউটা নেগেটিভ হবে। আর সিস্টেম যদি নিজে নিজে কাজ করে তাহলে ডিডাব্লিউটা কি হবে, প্লাস হবে। তাহলে তিনটাই আমরা জেনে গেলাম কখন প্লাস হবে কখন মাইনাস হবে। এখন আসি, 50 জুল তাপ শক্তি শোষণ করতেছে, তাপ শক্তি শোষণ করলে আমরা জানি কি প্লাস, তার মানে ডিকিউ প্লাস 50। আচ্ছা, তারপরে আসি, পরিবেশের উপর 50 জুল কাজ সম্পাদন করতেছে, তার মানে কি বলো দেখি, সিস্টেম যদি কাজ করে, সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে, তার মানে কি প্লাস বলছি, কিন্তু আমরা সিস্টেম কাজ করলে, সিস্টেম কাজ করলে সেটা হচ্ছে প্লাস। আর সিস্টেমের উপর যদি কাজ হয়, এটা একটু তোমরা লিখে নিও বা নোট ডাউন করে নিতে পারো বা মনে রাখতে পারো, সিস্টেমের উপর যদি কাজ হয় সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে সিস্টেম এখানে কাজ করতেছে, তার মানে কি প্লাস 20। এখন আসি ডিডাব্লিউটা বের করবো, তাহলে প্লাস ডিইউ, ডিইউ তাহলে কত আসতেছে, 50 মাইনাস 20, তার মানে হচ্ছে 30 জুল। সো এই কোশ্চেনটা দেওয়ার মেইন উদ্দেশ্যই এটা, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা সবাই একটু ভালো মতো জেনে নিবা। তাহলে 10-এর অ্যান্সার কত আসতেছে বলো, 10-এর অ্যান্সার হচ্ছে বি, 30 জুল। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে ডি, 70 জুল। পরিবেশের উপর যখন কাজ করে তুমি হচ্ছে এটাকে নেগেটিভ ধরতে পারবে না, সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে, তাইলে কিন্তু এটা প্লাস 20। যে হচ্ছে ডি কমেন্ট করছো সে এটাকে মাইনাস ধরে নিছো, কিন্তু আপু এটা মাইনাস হবে না, যেহেতু সিস্টেম কাজ করতেছে, পরিবেশের উপর কাজ করতেছে। যদি সিস্টেমের উপর কাজ হইতো তাইলে আমি নেগেটিভ ধরতাম। হ্যাঁ, সিস্টেম কি করতেছে, সিস্টেম কি করতেছে সেটা দিয়ে যদি আমি চিন্তা করি তাইলে হচ্ছে অ্যান্সারটা পাবো। পরেরটাতে আসি, রুদ্ধতাপীয় প্রসারণে নিচের কোনটা সঠিক? আচ্ছা দেখো, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে, রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা সবাই জানি সেটা হচ্ছে ডিকিউটা 0 থাকবে। তাহলে ডিকিউ যদি 0 হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটা হচ্ছে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। তার মানে ডিকিউ যদি 0 হয় তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে ডিইউ ইকুয়াল আমরা কি পাচ্ছি বলো, মাইনাস ডিডাব্লিউ। বুঝছো? আচ্ছা, এখন আসি, আমরা জানি যে ডিডাব্লিউ কখন পজিটিভ হয় বলো দেখি, তাপমাত্রার তাপমাত্রা না, মানে আয়তন বাড়লে বা আয়তনের প্রসারণ হলেই কিন্তু ডিডাব্লিউটা কি হয় বলো, প্লাস হয়। প্রসারণে প্লাস, ডিডাব্লিউ প্লাস হয় কখন, প্রসারণ, আয়তনের প্রসারণে। আর নেগেটিভ হয় কখন, আয়তনের সংকোচনে। আচ্ছা, সো একটু যদি খেয়াল করো, এখানে যেহেতু বলছে প্রসারণ, তার মানে কি ডিডাব্লিউটা পজিটিভ হবে, তাইলে মাইনাস প্লাস ডিডাব্লিউ, তার মানে ডিইউ ইকুয়াল আমরা কি পাচ্ছি, মাইনাস ডিডাব্লিউ। কেন আমি এটা বুঝালাম, এটা যদি যখন সংকোচন করব রুদ্ধতাপীয়, ওই কোশ্চেনটাও আছে তোমাদেরকে দেখাবো।
তাহলে ডিইউ ইকুয়াল আমরা কি পাচ্ছি বলো দেখি মাইনাস ডিডব্লিউ। তার মানে এখানে অবশ্য উল্টাটা লেখা, তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল কি মাইনাস ডিইউ, উল্টা একই তো, ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ যেই কথা, ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ একই কথা। তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। পরেরটাতে আসি, দেখি কে কে কি কমেন্ট করছো। 11 বি, শ্রাবন্তী মজুমদার 11 বি, মাহমুদ আক্তার 11 বি। আচ্ছা হ্যাঁ, 11 অ্যান্সার ছিল বি। এখন আসি 12তে। তাপ ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 জুল তাপ গ্রহণ করে আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে। তাহলে তাপ গ্রহণ করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপ বর্জন করে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিছু সময় পর তাপ গ্রাহকের তাপমাত্রা 177 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। দুই অবস্থায় ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত কত? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা তাপ উৎসের তাপমাত্রা কত পাচ্ছি বলো? 327। আর তাপ গ্রাহকের তাপমাত্রা কত পাচ্ছি? সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তাপ গ্রাহকের তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তাপ উৎসের তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় নাই। তাপ গ্রাহকের তাপমাত্রাটা চেঞ্জ হয়ে কোথায় চলে গেছে? 27 থেকে 177 ডিগ্রি সেলসিয়াসে। সেক্ষেত্রে দুই অবস্থায় তোমার ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত কত? আচ্ছা, সো প্রথম ক্ষেত্রে আমরা করি ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2, 1 মাইনাস T2 বাই T1। এটার ক্ষেত্রে 1 মাইনাস T2 ড্যাশ, যেহেতু কিটা কি চেঞ্জ হচ্ছে, তাপ গ্রাহকের তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, সেহেতু T2 ড্যাশ। আচ্ছা, তার মানে দেখো উপরে কি থাকবে? T2 মাইনাস T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, আর নিচে থাকতেছে হচ্ছে T1 মাইনাস T2 ড্যাশ ডিভাইডেড বাই T1। তার মানে T1 কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি থাকবে কি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2 ড্যাশ। আচ্ছা, এখন আসি দেখো উৎসের তাপমাত্রা কত দেওয়া? 327 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। যেহেতু আমি তাপমাত্রার পরিবর্তন নিয়ে কাজ করতেছি, সেহেতু তুমি এটা দরকার নাই আর ক্যালভিনে কনভার্ট করা। হ্যাঁ, ক্যালভিনে তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে ক্যালভিন আর সেলসিয়াস একই। তাহলে আমি ডিরেক্ট হচ্ছে সেলসিয়াসই রাখবো এখানে। 327 মাইনাস হচ্ছে 27, আর T1 কত? T1 তো চেঞ্জ হচ্ছে না, 327ই থাকবে। T2টা কত হয়ে গেছে বলো দেখি? 177। আচ্ছা, তাহলে উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে 300, আর নিচে কত পাচ্ছি? 150। তার মানে কত পাচ্ছি অনুপাতটা? 2:1। 2:1 পাচ্ছি হচ্ছে অনুপাত। তাহলে এখানে আমার ফর্মুলা মাথায় রাখতে হবে। এটার ফর্মুলা তো তোমরা সবাই জানো, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 1 মাইনাস T2 বাই T1। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাপ উৎসের তাপমাত্রাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট তাপ গ্রাহকের তাপমাত্রাটা 27 থেকে 177 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। কে কে কারেক্ট অ্যান্সার দিছে এটা দেখি। রাহিদ অ্যান্সার দিয়েছে 12 ডি। হ্যাঁ, 12 অ্যান্সার হচ্ছে ডি। পরেরটাতে আসি, এনট্রপির এসআই একক নিচের কোনটা? এনট্রপির এসআই একক দেখি, সবাই কমেন্ট করো তো। হ্যাঁ, শ্রাবন্তী মজুমদার লিখেছে ইটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এই সূত্র ব্যবহার করা যাবে। হ্যাঁ আপু, এই সূত্রে ব্যবহার করতে হবে। আচ্ছা, সো সবাই অ্যান্সার দিয়ে দাও। এনট্রপির এসআই একক নিচের কোনটা? এনট্রপির এসআই একক, যেহেতু আমরা জানি কি এনট্রপি ডিএস ইকুয়াল হচ্ছে ডিকিউ বাই টি। ডিকিউ তাপ, তাপের ক্ষেত্রে কত? সেটা জুল, তাপের একক তো জুল। আর তাপমাত্রা, আমরা হচ্ছে তাপমাত্রার এসআই একক সবাই জানি ক্যালভিন। সো এটা কি আসতেছে? জুল পার ক্যালভিন। তো তোমার যদি এককগুলা না মনে থাকে, তুমি কি করবা? এভাবে হচ্ছে সূত্র লিখবা, সূত্র লিখে তারপর প্রত্যেকটার একক আলাদা আলাদা করে বের করে সেভাবে করবা। কারণ একক মনে রাখা আসলেই টাফ, মাত্রা মনে রাখা ওরকম ভাবেই টাফ। সো তুমি এভাবে আলাদা আলাদা করে সূত্রটা লিখে মনে রাখতে পারো, পরীক্ষা অ্যান্সার করতে পারো আর কি। আচ্ছা, সো সবাই কারেক্ট অ্যান্সার দিছে 13 এর এ। হ্যাঁ, সবার অ্যান্সার কারেক্ট। জিলুর রহমান রাহিদ অ্যান্সার দিয়েছে 13 এর এ, সানোয়ার জয় 13 এর এ, সঞ্চিতা ফারদিন তুলি 13 এর এ, মাহমুদ আক্তার 13 এর এ। পরেরটাতে আসি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত নিচের কোন সূত্রের বিশেষ রূপ? তাপগতিবিদ্যার প্রথম সূত্র,
তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিইউ ইকুয়াল হচ্ছে ডিকিউ প্লাস ডিডাব্লিউ, সরি উল্টা লিখছি, ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখান থেকে কি হচ্ছে বলো দেখি, শক্তির কিন্তু নিত্যতা মেনে চলে, একটা শক্তি আরেকটা শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি বলবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন সূত্রের বিশেষ রূপ, শক্তির নিত্যতার সূত্র, বাকি তিনটার একটাও হচ্ছে না। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা সবাই মাথায় রাখবা, শক্তির নিত্যতার সূত্র। আচ্ছা, তারপরেরটাতে আসি 15 13 এ। আচ্ছা 13 এ অ্যান্সার দিচ্ছে সবাই। আমার কাছে একটু লেট করে আসতেছে কমেন্টগুলা, এই জন্য পড়তে পারছি না। 14 ডি অ্যান্সার দিয়েছে জিলুর রহমান রাহিদ। আচ্ছা, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, তাপ ইঞ্জিনের দক্ষতা সেক্ষেত্রে কত হবে? তাপ বর্জিত না হয় মানে কি বলো দেখি, T2 ইকুয়াল 0। সো ইঞ্জিনের দক্ষতা কত হবে? আমরা ইঞ্জিনের দক্ষতার ফর্মুলা সবাই জানি, যেহেতু আমরা কার্নোর ইঞ্জিন নিয়ে পড়বো এই চ্যাপ্টারে, তো কার্নোর ইঞ্জিন নিয়ে সব চিন্তা ভাবনা করবো আর কি। যদি তাপ ইঞ্জিন বলে আমি কার্নোর ইঞ্জিনই চিন্তা করে নিব। তার মানে T2টা যদি 0 হয় তাহলে কি হচ্ছে বলো দেখি, T2 যদি 0 হয় তার মানে এই পুরাটা 0 হয়ে যাচ্ছে 1 × 100%, তাহলে কি হচ্ছে 100%। তার মানে T2 যদি 0 হয় বা তাপ যদি বর্জিত না হয় সেক্ষেত্রে এটা কত আসবে, 100%। T2 0 অথবা এখানে যেহেতু তাপ বর্জিত না হয় বলছে, তার মানে Q2 ইকুয়াল 0 ধরে নেওয়ার দরকার ছিল আর কি, বাট আলটিমেটলি একই জিনিস মিন করে, T2/T1 হোক আর Q2/Q1, যেহেতু আমরা জানি T2/T1 ইকুয়াল Q2/Q1। তাহলে কর্মদক্ষতা আমরা কত পাচ্ছি বলো, 100%। আচ্ছা 15 ডি সবাই অ্যান্সার দিচ্ছে। নোমান অ্যান্সার দিয়েছে 15 ডি, রিমি খাতুন অ্যান্সার দিয়েছে ডি, জিলুর রহমান রাহিদ অ্যান্সার দিয়েছে ডি। তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটা? পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক, তোমরা তো হচ্ছে যখন 1/4πε0, এটার মান তো আমরা সবাই না জানি নিশ্চয়ই, সেটা হচ্ছে 9 × 10⁹, আর এককটা কি, nm² c ইনভার্স 2, nm² c ইনভার্স 2। তার মানে কি বলো দেখি, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে মেইনলি এই ε0। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে যদি আমি এককটা কি করব, এটা কিন্তু 1/ε0 করলে আমি পাচ্ছি হচ্ছে nm² c ইনভার্স 2। এখন যদি ε0 বের করতে যাই, তাহলে ε0 বের করতে গেলে আমার কি আসবে, জাস্ট এই যে ইয়েটা আছে, এককটা আছে, এটাকে রিভার্স করে দিব। দেখো এখানে নিউটন আছে, তাহলে নিউটন ইনভার্স করে দিব। m² আছে, তাহলে m ইনভার্স 2 করে দিব। c ইনভার্স 2 আছে, তাহলে c² করে দিব। মানে প্লাস থাকলে মাইনাস করে দেব। n এর পাওয়ার এখানে 1 আছে, -1 করে দিছি। m এর পাওয়ার 2 আছে, m -2 করে দিছি। c এর পাওয়ার -2 আছে, c 2 করে দিছি, উল্টাটা। তাহলে কি কোনটা মিলে দেখো, c² n ইনভার্স 1 m ইনভার্স 2, এ হচ্ছে অ্যান্সার, c² n ইনভার্স 1 m ইনভার্স 2। সো তোমার এটা নাও মনে থাকতে পারে, বাট এটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে nm² c ইনভার্স 2। এটা মনে থাকলে এটার জাস্ট উল্টাটা হবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক। সানোয়ার জয় অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা সিক্সটিনের অ্যান্সার, ও শিট, সরি, এখানে আমি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই আলটিমেটলি, এটা হচ্ছে ভেদন যোগ্যতার একক আর কি। আমি যেটা বলছি n ইনভার্স 1 m ইনভার্স 2 c², ভেদন যোগ্যতার একক, একটু সরি। আর পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে একক বিহীন। হ্যাঁ, পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে ধরো কে হচ্ছে মাধ্যমের ভেদন যোগ্যতা ডিভাইডেড বাই হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এক্সট্রিমলি সরি, আমি কোশ্চেনটা খেয়াল করি নাই। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক বললে সেটা হচ্ছে মাধ্যমের ভেদন যোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। তো দুইটাই যেহেতু ভেদন যোগ্যতার অনুপাত, তার মানে ওইটাতে কি থাকবে না বলো, একক বিহীন হবে। আর এটা হচ্ছে একক, মানে হচ্ছে তোমার ভেদন যোগ্যতা বা প্রবেশ্যতা, তড়িৎ প্রবেশ্যতা বা ভেদন যোগ্যতা যদি বলে, সেই এককটা হচ্ছে n ইনভার্স 1 m ইনভার্স 2 c²।
অনেকেই এটার কারেক্ট অ্যান্সার দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কোশ্চেনটা খেয়াল করা হয় নাই। হ্যাঁ, ভেদনযোগ্যতার একক। পরেরটাতে আসি। 1 কুলম্ব মানে দুইটা ধনাত্মক চার্জ 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। যদি এদের একটা ধনাত্মক চার্জকে সরিয়ে সেখানে একটা 1 কুলম্ব মানে ঋণাত্মক চার্জ বসানো হয়, তবে চার্জ দুইটার মধ্যকার বলের মান কত? আচ্ছা, সো দেখো এখানে কি করছে, প্রথমে ছিল ধনাত্মক চার্জ, দুইটা ধনাত্মক চার্জ ছিল। সো ধনাত্মক চার্জ আমরা ফর্মুলা জানি, দুইটাই যেহেতু ধনাত্মক চার্জ, আমি হচ্ছে দুইটার এককে এক এক ধরে নিচ্ছি। তার মানে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, যেটা হচ্ছে 1 × 10⁻² স্কয়ার। এখন দেখো যদি আমি এখানে ঋণাত্মক চার্জ বসাই তাইলে কি হবে, মানের তো কোনো চেঞ্জ হবে না, মান তো সেমই থাকতেছে। ধনাত্মক চার্জ হোক আর ঋণাত্মক চার্জ হোক, মান কিন্তু চার্জের মান কিন্তু সেম থাকতেছে। আর আমি এখানে Q1 Q2 তে শুধুমাত্র চার্জের মান নিয়েই কাজ করি। সো যেহেতু ঋণাত্মক চার্জ বলছে, ঋণাত্মক চার্জ বললে এই বলটা হবে হচ্ছে আকর্ষণধর্মী, কিন্তু কথা হচ্ছে তোমার বলের মানটা কিন্তু সেমই থাকবে। তার মানে যদি ধনাত্মক চার্জ হইতো সেক্ষেত্রে আমরা যে বলটা পাইতাম সেই বলটা হইতো বিকর্ষণধর্মী, আর ঋণাত্মক চার্জ হওয়াতে যেহেতু বিপরীতধর্মী চার্জ, তার মানে বলটা পাবো হচ্ছে আকর্ষণধর্মী। বাট বলের মান কিন্তু সেমই থাকবে। বলের মান কি হবে বলো, আগের সমান থাকবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি, বলের মানটা আগের সমান থাকবে। হ্যাঁ, 17 এর অ্যান্সার হচ্ছে আগের সমান হবে, আগের সমান হবে, সেম হবে। শফিকুল ইসলাম চৌধুরী অ্যান্সার কারেক্ট, সেম হবে অ্যান্সার। ঋণাত্মক চার্জ বসানো হলে শূন্য কেন হবে, বলের মান তো সেমই থাকবে। চার্জ দুইটার মধ্যকার বলের মান, শুধুমাত্র বলটা আগে ছিল বিকর্ষণধর্মী বল, যেহেতু দুইটা চার্জই সেম ছিল, ধনাত্মক ছিল। এখন যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এখন কি হবে, আকর্ষণধর্মী বল হবে, বাট বলের মান চেঞ্জ হবে না। রাহিদ হোপফুলি বুঝতে পারছো, তুমি শূন্য বলছো। আচ্ছা, পরেরটাতে আসে, দুইটা চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকবে যতক্ষণ না তাদের মধ্যে কি সমান হয়, বিভব সমান হয়। যতক্ষণ না তাদের মধ্যে বিভব সমান হয় ততক্ষণ পর্যন্ত কি চেঞ্জ হবে? আচ্ছা, ডি অ্যান্সার দিয়েছে সানোয়ার জয়। হ্যাঁ, তাহলে 17 এর অ্যান্সার হবে হচ্ছে ডি, দুইটা চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে ততক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে যতক্ষণ না তাদের মধ্যে বিভব সমান হয়। পরেরটাতে আসি। দেখো চিত্রে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল এসি, আর এখানে তো দেখে বোঝা যাচ্ছে বিডি আর সিডি এগুলা হচ্ছে এই এবি আর এসির অর্ধেক। ধরো এবি যদি আমি এক্স ধরি, তাহলে বিডি ইকুয়াল বলতে পারবো হচ্ছে x/2। এই যে এখান থেকে বিডি ইকুয়াল হচ্ছে AC/2, এসি যেহেতু এক্স ধরছি তাহলে বিডি ইকুয়াল কি x/2। আর বিভবের বেলায় আমরা তো নিশ্চয়ই জানি যে ভি ইকুয়াল ফর্মুলা কি বলো, 1/4πε0 Q/R। তার মানে যখন হচ্ছে আর বাড়বে, আর এর সাথে বিভবের সম্পর্ক কি, দূরত্বের সাথে বিভবের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। সো যদি আর বাড়ে তাইলে কিন্তু বিভব কমবে, যদি আর কমে তাইলে কি বলবো, বিভব বাড়বে। তার মানে একটু খেয়াল করো, এখানে ভি এতে যখন আমি বের করব, চার্জ কিন্তু আমার সেমি আছে, +2 কুলম্বের জন্য আমি একটা বিভব পাবো, +4 কুলম্বের জন্য একটা বিভব পাবো। আর ডি এর বেলায়ও কিন্তু +2 কুলম্বের জন্য একটা বিভব পাবো, +4 কুলম্বের জন্য একটা বিভব পাবো। কিন্তু এখানে ডি এর বেলায় কিন্তু আমার ইয়েটা কম, দূরত্বটা কম। সো দূরত্বটা যখন কম তখন আমরা কি পাবো, বিভব বেশি পাবো। আর এর কিন্তু দূরত্ব অনেক বেশি, দূরত্ব হচ্ছে এই বি আর ডি এর ডাবল, তার মানে কিন্তু এতে বিভব কম হবে। তাইলে যেহেতু বি আর ডি এর মধ্যে দূরত্ব কম, তাইলে আমরা এখানে কি পাওয়ার কথা বলো, দূরত্ব কম হলে বিভব বেশি হবে। তার মানে এ আর ডি এর মধ্যে বিভব কার বেশি হবে, ডি এর বেশি হবে, যেহেতু চার্জ থেকে ডি এর দূরত্ব কম। আশা করি বুঝছো। বি, হ্যাঁ, তাহলে ডি হচ্ছে বড় হবে, অ্যান্সারটা হচ্ছে বি। সবার অ্যান্সার কারেক্ট। শূন্য সৌরভ অ্যান্সার দিয়েছে বি, শফিকুল আলম চৌধুরী অ্যান্সার দিয়েছে বি, 17 শ্রাবন্তী মজুমদারের অ্যান্সার দিয়েছে
হ্যাঁ, কারণ বলের মান অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র বলের ধরনটা চেঞ্জ হবে। ফার্স্টে বিকর্ষণধর্মী ছিল, পরে আকর্ষণধর্মী হবে। আচ্ছা, তারপরেরটাতে দেখো +-5 মাইক্রোকুলম চার্জ দুইটাকে 4 মিলিমিটার ব্যবধানে রেখে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। সেক্ষেত্রে দ্বিমেরুটিকে এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত। এত কাহিনী আসলে লেখারই দরকার ছিল না, এই জিনিসটা আসলে ইরিলিভেন্ট, এখানে দরকারই ছিল না যে এখানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত। সো দ্বিমেরু ভ্রামক আমরা কিভাবে বের করি? চার্জ আর চার্জের মধ্যবর্তী দূরত্ব, চার্জ ইন্টু চার্জের মধ্যবর্তী দূরত্ব। তাহলে চার্জ কত? 5 মাইক্রোকুলম, তার মানে 5 × 10⁻⁶। এল কত? এল হচ্ছে 4 মিলিমিটার, 4 × 10⁻⁻3। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2 × 10⁻⁸ কুলম মিটার। এটা আবার কেউ সেন্টিমিটার ভাইবো না, এটা হচ্ছে কুলম। কুলম হচ্ছে চার্জের একক, আর দৈর্ঘ্যের একক হচ্ছে বা দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এটা হচ্ছে কুলম মিটার। 2 × 10⁻⁸ কুলম মিটার। বিশের এ, হ্যাঁ বিশের অ্যান্সারটা হচ্ছে এ। পরে আসি, 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার পরিবাহী পৃষ্ঠে 5 × 10⁻11 কুলম চার্জ প্রদান করা হলো। সেক্ষেত্রে গোলকের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত? আচ্ছা, ব্যাসার্ধ বলে দেওয়া আছে 100 সেন্টিমিটার, আর আমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে গোলকের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে বিভব কত। তো আমরা কি জানি, গোলকের কেন্দ্রে যে বিভব, মানে সরি পৃষ্ঠে যে বিভব, গোলকের ভিতরে যে কোনো জায়গায় বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। আবার বলি, গোলকের পৃষ্ঠে আমি যে বিভব পাবো, গোলকের ভিতরে যে কোনো জায়গায় বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। তার মানে যদি আমাকে এই যে 25 সেন্টিমিটার দূরে বিভব বের করতে বলছে, আমরা তো বিভবের ফর্মুলা জানি 1/4πε0 Q/r। তাহলে এই আরটা আমি কোন আর ইউজ করব? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমি যখনই আমাকে 25 সেন্টিমিটার বলুক, 75 সেন্টিমিটার বলুক, যাই বলুক, গোলকের পৃষ্ঠে বিভবটা মানে গোলকের ভিতরে যদি বিভব বের করতে বলে, সেক্ষেত্রে আরটা আমি ইউজ করব গোলকের ব্যাসার্ধ। যদি ভিতরে বের করতে বলে, আবারও বলি, যদি ভিতরে বের করতে বলে গোলকের বিভব, তাহলে 9 × 10⁻9। কিউ কত দেওয়া? 5 × 10⁻⁻5 -11 ডিভাইডেড বাই আর কত? আর হচ্ছে 100 সেন্টিমিটার ব্যাসার্ধ, যেটাকে তুমি মিটারে নিতে হবে। তাহলে এটাই জাস্ট মাথায় রাখবা যে তোমাকে হচ্ছে গোলকের ভিতরে যে কোনো জায়গায় বিভব বের করতে বললে আরটা কি, আমি হচ্ছে ব্যাসার্ধটা ইউজ করব। 30 জুল। আচ্ছা, 20-এর অ্যান্সার এ। ঠিক আছে, তোমরা হচ্ছে 21 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও সবাই। 21 কত আসে? ক্যালকুলেটরে করে নিবা যা আসে আর কি। এটা এখানেও বলে দেওয়া যাচ্ছে, 5 নং 45, 100 × 10⁻⁻2, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কি আসতেছে? 10⁻⁻2 থাকবে, বা যদি পাশে নিয়ে আসি তাহলে 0.45 ভোল্ট। এটা মুখে মুখেও করা যাচ্ছে আর কি, ক্যালকুলেটর ছাড়াও করা যাচ্ছে। তার মানে অ্যান্সারটা কত আসতেছে? 0.45 ভোল্ট। পরেরটাতে আসি, চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0 হবে? আচ্ছা, সো এই টাইপের একটা ম্যাথই আমরা সেম ম্যাথই গতকাল করছি। তার মানে কেন্দ্রে বিভব 0 হবে আমাকে বলছে। তাহলে আমরা কি জানি, কেন্দ্রে বিভব 0 হওয়ার জন্য v1 + v2 + v3 + v4 ইকুয়াল হবে কত? 0। তাইলে 0 হওয়ার জন্য বাকি তিনটা চার্জ তোমাকে দেওয়া আছে, চতুর্থ বিন্দুর চার্জ বের করতে হবে। 1/4πε0 Q/r। আর তো সবগুলোর জন্যই সমান, যেমন এই চার্জের জন্য এই দূরত্ব যেটা, এই চার্জের এই সেম চার্জের জন্য কেন্দ্র থেকে দূরত্ব সেটা, এই চার্জের জন্য দূরত্ব সেটা, এটার জন্য কিন্তু দূরত্ব সেটা। সো আরটাকেও কি আমি এখানে কমন নিতে পারবো। তাইলে এখন চার্জগুলো জাস্ট নিব। প্রথমটা কত? -15
তারপরে আসি হচ্ছে কত 5, তারপরে একটা 7, B4 বের করব, সরি B4 না তো Q4 ইকুয়াল 0। তাহলে কত আসতেছে, এগুলো 0 হয়ে যাবে, তার মানে হচ্ছে 7 5 12 -3, যেটা Q4 ওই পাশে চলে গেলে হয়ে যাবে কি বলো 3 কুলম্ব। তার মানে অ্যান্সারটা কত 3 কুলম্ব। দেখি এটা কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারছো। অ্যান্সারটা আসতেছে 3 কুলম্ব। হ্যাঁ, 22-এর অ্যান্সার সবাই কারেক্ট দিছে। 22-এর সি, শফিকুল আলম চৌধুরী সি অ্যান্সার দিয়েছে, মাহমুদা আক্তার অ্যান্সার দিয়েছে সি, তানজিয়া ইসলাম অ্যান্সার দিয়েছে সি, সানোয়ার জয় অ্যান্সার দিয়েছে সি। সবার অ্যান্সার কারেক্ট, অ্যান্সার হচ্ছে 3 কুলম্ব। পরে আসি তড়িৎ প্রবেশ্যতার এসআই একক, ওই যেটা আমি আগে করাই ফেলছি আর কি, তো তোমাদের জন্য। তো এটা তো করাই ফেলছি, এখন সবাই দেখে অ্যান্সার দাও। আমি তো বলেই ফেলছি 23 নাম্বারটা তড়িৎ প্রবেশ্যতার একক, তড়িৎ প্রবেশ্যতা বলো, তড়িৎ ভেদন যোগ্যতা বলো, সেম কথা, একক কি হবে। শ্রাবন্তী মজুমদার লিখেছে লব্ধির দিক কোন দিকে হবে, সর্বনাশ। তড়িৎ বিভব হচ্ছে আপু স্কেলার রাশি, এটার কোনো দিক থাকে না। হ্যাঁ, সো বিভব কোন দিকে হবে, লব্ধির দিক কোন দিকে হবে সেটা আসলে এখানে আসবে না, স্কেলার যেহেতু। স্কেলার না হলে তো আমরা এভাবে ডিরেক্টলি যোগ করতেও পারতাম না, ভেক্টর যোগ করা লাগতো আর কি। সঞ্চিতা ফারদিন তুলি দিয়েছে ডি, সাফিয়ান ইসলাম রুদ্র অ্যান্সার দিয়েছে 3। আচ্ছা, সবার অ্যান্সার কারেক্ট। তাহলে তড়িৎ প্রবেশ্যতার এসআই একক বলো তো। তড়িৎ প্রবেশ্যতার এসআই একক এন এম স্কোয়ার সি ইনভার্স টু, এটার ঠিক বিপরীতটা। তাহলে কি আসতেছে এন ইনভার্স 1 এম ইনভার্স টু সি স্কোয়ার, এন ইনভার্স 1 এম ইনভার্স টু সি স্কোয়ার, কোথায় আছে এন ইনভার্স 1 এম ইনভার্স টু সি স্কোয়ার, ডি। ইশরাত অরিনের অ্যান্সার দিয়েছে ডি, মাহমুদ আক্তার ডি, আর শফিকুল ইসলাম চৌধুরী ডি। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা, ফারদিন তুলি অ্যান্সার দিয়েছে খ। দেখো এন ইনভার্স 1 এম ইনভার্স 2 ঠিক আছে, বাট সি কিন্তু ইনভার্স 2। সো এই টাইপের কোশ্চেন গুলা যখন তুমি দেখা যাবে বের করছো এটাই, কিন্তু দাগানোর সময় অ্যান্সার দাগাই দিছো হচ্ছে বি। সো আলটিমেটলি কিন্তু রেজাল্ট 0। একটু কেয়ারফুলি দাগাতে হবে যখন হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলা অ্যান্সার করবা আর কি। তারপরে আসি 90 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ফাঁপা গোলকে 9 × 10⁻10 কুলম্ব চার্জ আছে, গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত। আচ্ছা, তাহলে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য বের করতে বলা হচ্ছে। দেখি বলতো গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত। তানজিয়া ইসলাম 23-এর বি দিয়েছে আপু, একটু খেয়াল করে দাগাতে হবে, সি ইনভার্স 2 আছে ওইটা, যেটা সি স্কোয়ার হবে আর কি। সো আমরা কি জানি বলো দেখে, গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য, গোলকের অভ্যন্তরে যেহেতু কোনো তড়িৎ বলরেখা থাকে না, সেক্ষেত্রে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য হচ্ছে 0। তার মানে অ্যান্সারটা হচ্ছে 0 ন্যানো নিউটন পার কুলম্ব, 0 নিউটন পার কুলম্ব। আচ্ছা, জেহান হোসেন জিতু দিয়েছে সি, শফিকুল ইসলাম চৌধুরী অ্যান্সার দিয়েছে সি। হ্যাঁ, সঞ্চিতা ফারদিন তুলিও অ্যান্সার দিয়েছে 0। আচ্ছা, সবার অ্যান্সার কারেক্ট। পরেরটাতে আসি, চিত্রে প্রতিটা ধারকের ধারকত্ব হচ্ছে দেওয়া আছে 3 মাইক্রোফ্যারাডে, এ আর বি বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব কত। আচ্ছা, সো এখানে আমরা যখন বের করব এই টাইপের জটিল কমপ্লেক্স সার্কিট গুলার ক্ষেত্রে আমি হচ্ছে পয়েন্ট ধরে নিব আর কি। তো আমরা সবাই জানি কি যে তোমার সমান্তরাল সংযোগের বেলায় আদি বিন্দুগুলো একই পয়েন্টে থাকবে, শেষ বিন্দুগুলোও একই পয়েন্টে থাকবে। তো আসি এখন দেখো, এটা ধরে নিচ্ছি, ধরো এখানে তো এ আছে, আমি সি ধরে নেই, সি আর এটা কত হয়ে যাচ্ছে ডি ধরে নিচ্ছি। মাঝখানে কোনো বাধা না থাকলে পয়েন্ট সেমই থাকবে, তাহলে এখান থেকে যাওয়ার সময় কি আছে, মাঝখানে একটা বাধা আছে মানে ধারকত্ব আছে, তাহলে এই পয়েন্টটা ধরে নিচ্ছি ডি। সেম এটার ক্ষেত্রেও কিন্তু, এটারও কিন্তু এরপরে আর কোনো বাধা মানে এই পয়েন্টটাও কিন্তু কি ধরা যাবে বলো, যেহেতু কোনো বাধা নাই তাহলে এটাও ডি। তার মানে এই দুইটা ধারকের, আদি বিন্দু হচ্ছে সি, শেষ বিন্দু হচ্ছে ডি। তাহলে আমি কি বলতে পারি,
যে এদের কি এরা কিসে আছে বলো, সমান্তরালে আছে। সো সমান্তরালে যখন দুইটা ধারক থাকে সেক্ষেত্রে আমরা কি করি, ডিরেক্টলি যোগ করি। তার মানে কত পাচ্ছি এখান থেকে, পাচ্ছি হচ্ছে 6 মাইক্রোফ্যারাডে। তাহলে এইটুকু আমি পেয়ে গেছি, কতটুকু, 6 মাইক্রোফ্যারাডে। এখন এই 6 আর এটা আবার কিসে আছে বলো, শ্রেণীতে আছে কিন্তু। তাহলে এখান থেকে দুইটা আবার আমি কি করব, শ্রেণীতে থাকলে আমরা কি করি, 1 বাই ওই টাইপের ইনভার্স করে করে করি, কিন্তু এখানে আমি শর্টকাট করব, প্রথমে দুইটা যোগ গুণ করব, তারপরে দুইটা যোগ করব, গুণ করব ডিভাইডেড বাই যোগ করব। তাহলে 3 6 হচ্ছে 18, ডিভাইডেড বাই 6 + 3 কত, 9। তাহলে 18/9 হচ্ছে 2। তার মানে এই পুরাটা আমি কত পেয়ে গেছি এখন বলো দেখি, পুরাটা পেয়ে গেছি হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। এটার সাথে এটা আবার কিসে আছে বলো, সমান্তরালে আছে। তাইলে আমরা কি জানি, এটাও যেহেতু 2 মাইক্রোফ্যারাডে আর এটা কত, 3 মাইক্রোফ্যারাডে। সমান্তরালের বেলায় আমরা কি করব, সরাসরি যোগ করব। তাহলে 3 আর 2 কত পাচ্ছি, 5 মাইক্রোফ্যারাডে। হোপফুলি সবাই বুঝছো, অ্যান্সার হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে। বুঝার মতো একটা জিনিসই ছিল যে এই দুইটা কি সমান্তরালে আছে নাকি। সেক্ষেত্রে আমরা কি ধরে নিছি বলো, এই পয়েন্টটা এ ধরে, সি ধরে নিছি, আর কোনো বাধা আছে যেহেতু, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ডি। সেম ভাবে এটার ক্ষেত্রেও, এই ধারকটার ক্ষেত্রেও এই পয়েন্টটা কি বলো, ডি, যেহেতু কোনো বাধা নাই তাহলে এই পয়েন্টটাও ডি। তার মানে দুইটারই আদি বিন্দু আর শেষ বিন্দু সমান, তাহলে কি দুইটাই হচ্ছে সমান্তরালে আছে। এটা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখো। আচ্ছা, অলরেডি এডমিশন গাইডলাইন্স লিখছে ক্লিয়ার। তাহলে আর পরেরটাতে যাই। আচ্ছা, 25-এর ডি, 25-এর অ্যান্সার ডি। হ্যাঁ, পরেরটাতে আসে 26-এ। ডি ব্যাসের এই গোলকটার ধারকত্ব হচ্ছে সি, আর এর কেন্দ্র 0 এবং এ পৃষ্ঠের উপরে একটা বিন্দু। তাহলে গোলকটার চার্জ বলে দিছে কিউ, সেক্ষেত্রে গোলকের ধারকত্ব কত। গোলকের ধারকত্বের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 4πε0 আর। তাহলে আর এখানে কি বলো দেখি, ব্যাসার্ধ। তোমার কিন্তু ব্যাসার্ধটা এখানে দেওয়া নাই, কি দেওয়া আছে, ডি ব্যাস। তাহলে ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ তোমাকে বের করতে হবে। তাহলে হচ্ছে 4πε0 আর কি, d/2। তাহলে কাটাকাটি করলে কি পাই বলো দেখি, 2πε0d। তাহলে কি আসতেছে, 2πε0d। আচ্ছা, ক্যামেরা কি ধরতে হবে, তাহলে কি আসতেছে বলো, 25 না 26-এর অ্যান্সার আমরা কি পাইলাম, 2πε0d, যেটা হচ্ছে সি। তাহলে ফর্মুলা জাস্ট মাথায় রাখো, যদি যে গোলকের ধারকত্ব আমরা কিভাবে বের করবো, 4πε0 আর, আর আর হচ্ছে d/2, তার মানে 2πε0d। আচ্ছা, আচ্ছা, একজন বলতেছে আপু ভয় পেয়েছে। হ্যাঁ, হুট করে কি যেন একটা পড়ে গেছে, এই জন্য আসলে ভয় লাগছে আর কি। আচ্ছা, এটা কি বুঝছো, 26-এর সি, সি কিভাবে আসলো? বুঝে থাকলে ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা, আচ্ছা, জিতু লিখেছি ক্লিয়ার, সঞ্চিতা তুলি লিখেছি ক্লিয়ার। ভালো বোঝা যাচ্ছে না, চশমা নেওয়া লাগবে। আচ্ছা,
এটার পরেরটাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 শুরু করতেছি। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 দেখলাম। চলো তাহলে নিচের কোন লেখচিত্রটা ওহমের সূত্র মেনে চলে? তাহলে ওহমের সূত্র আমরা কি জানি? ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়াল আই আর। তার মানে হচ্ছে আই ভার্সেস বি এর গ্রাফ যদি আমাকে আঁকতে হয়, আই ইকুয়াল কি লেখা যায় বলো? ভি ইন্টু 1/r। আই আছে কোথায়? ওয়াই এক্সিসে, ভি আছে কোথায়? এক্স এক্সিসে। তাহলে এটা কি হয়ে গেল বলো? ওয়াই ইকুয়াল এম এক্স। ওয়াই ইকুয়াল এম এক্স কি? মূল বিন্দুগামী সরল রেখা। তার মানে এ হচ্ছে এটার অ্যান্সার। এ হচ্ছে অ্যান্সার, ওয়াই ইকুয়াল এম এক্স। শফিকুল ইসলাম চৌধুরী লিখেছে ক্লিয়ার। আচ্ছা, সো ভি ইকুয়াল আই আর, সেখান থেকে ওয়াই ইকুয়াল এম এক্স, যেটা পাইলাম হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে বলো? 28-এর এ। হ্যাঁ, 28-এর অ্যান্সারটা হচ্ছে এ। পরেরটাতে আসি। পরিবাহীর তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক নিচের কোনটা? সো পরিবাহীর তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক নিচের কোনটা? এটা কমেন্ট করো তো দেখি। পরিবাহীর তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক নিচের কোনটা? মানে আচ্ছা, লেখো কম বুঝো। আচ্ছা, সমস্যা নাই। তাহলে দেখো, পরিবাহিতা কি আমরা জানি 1/r। আর রোধ, পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। তো তাপমাত্রা বাড়লে যদি রোধ বাড়ে, তার মানে পরিবাহিতা কি? তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমবে, যেহেতু পরিবাহিতা ইকুয়াল কি 1/r। তার মানে কোনটাতে তাপমাত্রা বাড়তেছে বাট পরিবাহিতা কমতেছে? একটু খেয়াল করো। এটাতে কি, আমি একটু দেখাচ্ছি ইয়ে করে, তাহলে হোপফুলি বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 তাপমাত্রা বাড়তেছে বাট পরিবাহিতা কি হচ্ছে বলো দেখি? 1 2 3 4 তাপমাত্রা বাড়তেছে বাট পরিবাহিতা কি নিচের দিকে যাচ্ছে, মানে কমতেছে। তার মানে কোনটা? অ্যান্সার হচ্ছে বি। আমি আবার বলি, রোধের বেলায় রোধের বেলায় পরিবাহী পদার্থে যদি তাপমাত্রা বাড়ে তাহলে রোধ বাড়ে। সো রোধ হচ্ছে, পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা, মানে 1/r। তো এই ক্ষেত্রে কি হবে? তাহলে রোধের বেলায় দেখছে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাহলে তাপমাত্রা বাড়লে রোধ পরিবাহিতা কমবে। তাপমাত্রা বাড়লে যদি রোধ বাড়ে, তাহলে তাপমাত্রা বাড়লে কি হবে? পরিবাহিতা কমবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। পরেরটাতে আসি। আচ্ছা, বর্তনীর এ এবং বি বিন্দুতে তুল্য রোধ কত? একটু কমপ্লেক্স সার্কিট, একটু ভালো মতো দেখো। এই যে 2 ওহম আর এই 2 ওহম, আমি একটু দেখো, এটা হচ্ছে এরকম আর কি। তাইলে একটু খেয়াল করো, প্রত্যেকটাই মনে হয় 2 ওহম ছিল। হ্যাঁ, প্রত্যেকটাই 2 ওহম। তাহলে একটু খেয়াল করো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটু আগেই কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে দেখাইছি যে দুইটার যদি আদি বিন্দু সমান হয় আর শেষ বিন্দু সেম হয়, তাহলে আমরা কি বলতে পারবো? সেই দুইটা হচ্ছে সমান্তরালে আছে। তাহলে ধরো এটাকে এ ধরে নিচ্ছি, আর এই পয়েন্টটাও কি, যেহেতু কোনো বাধা নাই, তাহলে এই পয়েন্টটাও কি বলো? এ। আচ্ছা, তাহলে এই বাধা পেয়ে গেলাম একটা, তার মানে এই পয়েন্টটা কি এ থাকবে না, এটা হয়ে যাবে বি। তাইলে দেখো, এই রোধের বেলায় কি আছে? এটার আদি বিন্দু এ, শেষ বিন্দু বি। এই রোধের বেলায় আদি বিন্দু এ, শেষ বিন্দু বি। তার মানে আদি বিন্দু আর শেষ বিন্দু সেম হলে এই দুইটা কিসে আছে বলো? সমান্তরালে আছে। সেম ভাবে এই দুইটার কথাও যদি চিন্তা করো, যেহেতু এটা বি ধরছি, এটা সি ধরি, তার মানে কোনো বাধা নাই, এই পয়েন্টটাও কিন্তু সি থাকতেছে। তাইলে এটারও বিসি, এটারও কি বিসি। তার মানে এই দুইটাও কিসে আছে বলো? সমান্তরালে আছে। তাইলে সমান্তরালে যদি থাকে, সমান্তরালে থাকলে আমরা হচ্ছে শর্টকাটে বের করে ফেলবো রোধের মান ডিভাইডেড বাই ওই রোধ কয়টা আছে। তাইলে এই দুইটার মানে 2 2 করে, এগুলার মানও 2, তার মানে 2 ডিভাইডেড বাই কয়টা আছে বলো? 2টা, তার মানে 1।
তাহলে এইটুকুর তুল্য রোধ আমি কত পেয়ে গেলাম, 1 ওহম। এইটুকুর তুল্য রোধ কত পেয়ে গেলাম, 1 ওহম। এখন আমি আরেকটু ইয়ে করে সার্কিটটা আঁকি। তাহলে এটারও পাইছি 1 ওহম, আর এটারও কত পাইছি, 1 ওহম। তাহলে এই এক আর এই এক আবার কিসে আছে, শ্রেণীতে আছে, তার মানে 1 1 কত হয়ে যাচ্ছে, 2। তাহলে এখন দেখো উপরেরটা 2, নিচেও পাচ্ছি হচ্ছে 2, তার নিচেও 2, তার মানে এখন এই তিনটা আবার কিসে আছে, এই 2 আর এই 1 + 1 হচ্ছে 2, তারপরে নিচে আবার ছিল 2 ওহম। তাহলে তিনটাই হচ্ছে সমান্তরালে আছে। তিনটা সমান্তরালে থাকলে আমরা কিভাবে বের করব, 2 যেহেতু একই মান, তার মানে 2 ডিভাইডেড বাই কয়টা আছে ওরকম রোধ, রোধ আছে হচ্ছে 3টা, তাহলে 2/3 ওহম। বুঝছো, এটা কি বুঝছো এই সার্কিটটা, 2/3 ওহম। অ্যান্সার হচ্ছে এ। জিদান চাকমা অ্যান্সার দিয়েছে এ, নোমান অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, পরেরটাতে আসি। একটা রোধককে পানিতে নিমজ্জিত করে আই প্রবাহ টি সময় ধরে প্রবাহিত করা হলো। পানির তাপমাত্রা থিটার জন্য নিচের কোনটা সঠিক, পানির তাপমাত্রা থিটার জন্য নিচের কোনটা সঠিক। আচ্ছা, নাসিমা খান লিখেছে, জি আপু, আচ্ছা ও বুঝছে। পরেরটাতে আসি, পানিতে নিমজ্জিত করে আই প্রবাহ, তার মানে কি বলো দেখি, যেহেতু প্রবাহ আই, তাহলে তাপ এখানে কত হবে, তাপ শক্তি I² RT। আচ্ছা, সেটা কিসে হবে, সেটাই কিন্তু পানির তাপমাত্রা বাড়াতে হেল্প করবে, এই তাপ শক্তিটাই পানির তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে এখানে। তাহলে I² RT ইকুয়াল কি লেখা যায়, MS ডেল থিটা। আই প্রবাহ টি সময় ধরে চলতেছে। আচ্ছা, তাহলে আমাকে কি থিটা ভার্সেস T², থিটা আর T² এর মধ্যে সম্পর্ক, T² কেন, এখানে তো টি থাকার কথা। আচ্ছা যাই হোক, টি থাকার কথা আর কি। এখন দেখো আই তো কনস্ট্যান্টই থাকবে, আরও কনস্ট্যান্ট থাকবে, এম তো ভর, আর এটা তো আপেক্ষিক তাপ, এগুলো কনস্ট্যান্ট। তার মানে টি ইকুয়াল আমি কি লিখতে পারতেছি, ডেল থিটা। কে ডেল থিটা লিখি, একটা কনস্ট্যান্ট রাখি বাইরে। এখন দেখো ডেল থিটার সাথে আমাকে জানতে চাই না, আমাকে শুধু থিটা। প্রথমে যে তাপমাত্রাটা ছিল থিটার জন্য, মানে সেকেন্ড কেসে। আচ্ছা, ডেল থিটা ইকুয়াল আবার আমি কি লিখতে পারি বলো দেখি, ডেল থিটা ইকুয়াল লিখতে পারি না θ2 - θ1 বা θ θ0, মানে হচ্ছে ডেল থিটা θ2 - θ1। এখানে θ2টা আমি থিটা ধরে নিচ্ছি, আর θ1টা θ0 ধরে নিচ্ছি, ইকুয়াল আসতেছে টি। তাইলে দেখো কে থিটা মাইনাস কে θ0 ইকুয়াল হচ্ছে টি। এখন আমরা হচ্ছে ফর্মুলা তো জানি, ফর্মুলা কি জানি বলো, y ইকুয়াল mx প্লাস সি। একটু খেয়াল করো y বরাবর কোনটা আছে, কে থিটা ইকুয়াল হচ্ছে টি প্লাস কে থিটা নট। তাহলে থিটাকে যদি আমি y ধরি, থিটাকে ধরো y ধরতেছি, y ইকুয়াল টি বাই কে প্লাস কে, না কেটাও থাকবে না এখানে, শুধু থিটা নট থাকবে। আচ্ছা, এ পাশে লিখি, তাহলে এখানে থিটাটাকে আমি y বরাবর রাখতেছি, কে টি ইন্টু 1/k প্লাস হচ্ছে থিটা নট। তাহলে আমি আরেকবার একটু বলে দেই, থিটা হচ্ছে y আর টি হচ্ছে এখানে x, আর 1/k কে আমি m ধরে নেই, আর থিটা নটটা কি বলো দেখি, c। তাহলে y ইকুয়াল mx প্লাস c, তার মানে কোনটা, y ইকুয়াল mx প্লাস c, c নাম্বার। আরেকবার একটু বলি, এখানে আমার I² RT, এই I² RT তাপ শক্তি ms ডেল থিটা বা তাপমাত্রা বাড়াতে হেল্প করতেছে, সেখান থেকে আমি টি ইকুয়াল কি কে ডেল থিটা পাচ্ছি। এখন ডেল থিটা নিয়ে তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে শুধু থিটা নিয়ে। তাহলে শুধু থিটা আমি ধরে নিচ্ছি, এখানে সেকেন্ড তাপমাত্রাটা থিটা আর প্রথম তাপমাত্রাটা থিটা নট ছিল, আমি ধরে নিচ্ছি আর কি এভাবে। তাহলে কে থিটা মাইনাস থিটা নট টি। এখন থিটা আমার কোন বরাবর রাখতে হবে, ওয়াই এক্সিস বরাবর, তাহলে থিটার সাথে কিছু থাকতে পারবে না, তার মানে থিটার সাথে ফার্স্টে কে ছিল, এটাকে কে দ্বারা ভাগ করে দিছি, এই 1/k হচ্ছে এখন কি হয়ে গেছে, ঢাল। হোপফুলি বুঝছো, ওয়াই ইকুয়াল mx প্লাস সি যেই
চিত্রটা আছে ওইটা, এটা কিন্তু বোর্ডে আসছে। কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা যদি 5 গুণ করি সেক্ষেত্রে তাপ উৎপাদনের হার কত গুণ হবে? প্রবাহ মাত্রা 5 গুণ করলে তাপ উৎপাদনের হার কত গুণ হবে? আপু ক্লাস কি অনেক আগে শুরু হয়েছে? হ্যাঁ, ক্লাস অলমোস্ট 1 ঘন্টার মতো হয়ে গেছে, আর ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি চাইলে এখন থেকে কন্টিনিউ করো, কিন্তু যতটুকু মিস করছো সেটা ক্লাস শেষ হওয়ার পরে দেখে নিতে পারবা। তাহলে দেখো আমরা কি জানি, H ইকুয়াল I স্কয়ার RT। তাহলে এখানে যেহেতু আমাকে বলছে তাপ উৎপাদনের হার, তার মানে H/T ইকুয়াল কি I স্কয়ার R। তাহলে প্রথম ক্ষেত্রে উৎপাদনের হার P1 আর দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিচ্ছি P2, উল্টা করে লিখি। তাহলে P2/P1 কিসের উপর ডিপেন্ড করতেছে বলো? ডিরেক্টলি হচ্ছে I স্কয়ারের উপর, মানে এই উৎপাদনের হারটা তড়িৎ প্রবাহ মাত্রার কি বর্গের সমানুপাতিক। তাহলে P2/P1 কি লিখতে পারবো আমি? I2 স্কয়ার ডিভাইডেড বাই I1 স্কয়ার। এখন আমাকে কি বলছে দেখো, প্রবাহ মাত্রা 5 গুণ করা হচ্ছে, তাহলে প্রবাহ মাত্রা যদি 5 গুণ করা হয় তার মানে এটা কি 5I1 ডিভাইডেড বাই I1 হোল স্কয়ার। তাহলে P2 কি হয়ে যাবে বলো? P2 হয়ে যাবে 25P1। এটা আসলে এত কিছু লেখার দরকার নাই, তোমরা যারা বুঝছো তারা এখান থেকে দেখেও কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এটাকে যদি আমি 5 করি, 5 স্কয়ার করি, তাহলে কি হয়ে যাচ্ছে? এই উৎপাদনের হারটা 25 হয়ে যাচ্ছে, তার মানে 25 গুণ হবে অ্যান্সার। এত কিছু লেখারও দরকার নাই, একটু তোমার তো টাইম বাঁচাতেই হবে, যেহেতু হচ্ছে 25 মিনিটে 25টা এমসিকিউ আসলে মানে সলভ করা টাফ, সো সেক্ষেত্রে যতটা টাইম সেভ করা যায় আর কি। পরেরটাতে আসি, 18 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত? আচ্ছা, সো একটা জিনিস মনে রাখবা, শ্রেণীতে কিন্তু তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ সেম থাকে, শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম, আর সমান্তরালে বিভব পার্থক্য সমান। তাহলে আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি। তাহলে শ্রেণীতে কি তড়িৎ প্রবাহ বা আই যেটা সেটা হচ্ছে সেম, আর সমান্তরালে হচ্ছে বিভব পার্থক্য সেম। তাহলে বলো সমান্তরালে কি, সমান্তরালে কোনটা সেম? সবাই কমেন্ট করো, সমান্তরালে কোনটা সেম? সবাই কমেন্ট করো দেখি। একটু খেয়াল করো, এখানে প্রথমে দেখেই বোঝা যাচ্ছে 10 আর 2 কি 12 ওহম। তাহলে যেহেতু দুইটা শ্রেণীতে আছে, 12 ওহম আর 12 ওহম আবার কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে 12/2। আমরা একটু আগে বলছি সমান্তরালে যদি সমমানের রোধ থাকে তাহলে কি করব? ওই রোধের মান ডিভাইডেড বাই ওই রোধ কয়টা আছে। তাহলে এখানে আছে হচ্ছে 2টা 12 ওহম, তার মানে 12/2 হচ্ছে 6 ওহম। তাহলে এই টোটাল কত পাচ্ছি? এখান থেকে 6 পাচ্ছি, এই 6 এর সাথে 18 আবার কিসে আছে বলো? শ্রেণীতে আছে। তাহলে 6 18 হচ্ছে 24 ওহম। তার মানে তড়িৎ প্রবাহ এখান থেকে কত আসতেছে? আমরা I ইকুয়াল জানি V/R, V দেওয়া আছে 5 ভোল্ট, রোধ পাইছি হচ্ছে 24, তাহলে 5/24। এখন একটু খেয়াল করো, আমি বলে দিছি শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম, তাইলে এই 18 ওহম আমার মূল তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 5/24, তার মানে 18 ওহম যেহেতু শ্রেণীতে আছে, 18 ওহমের মধ্য দিয়েও কিন্তু এই তড়িৎ প্রবাহটুকুই যাবে 5/24। হোপফুলি বুঝছো। যদি সমান্তরালে থাকতো সেক্ষেত্রে আলাদা করে আমার বের করা লাগতো, বাট যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম থাকবে। 33-এর সি, হ্যাঁ 33-এর সি হবে 0.2, 24 দুগুণে 48, সেহেতু 50 মানে হচ্ছে 0.2 এম্পিয়ার আসবে। পরেরটাতে আসি, প্রদত্ত বর্তনীর এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? এ কোনটা? এ পয়েন্ট হচ্ছে এটা, আর বি পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। সো একটু খেয়াল করো, প্রথমে আমরা হচ্ছে আমাদের যে কোনো সার্কিটে থাকুক, আমার ফার্স্ট কাজ হচ্ছে তুল্য রোধ বের করা, তারপরে আমাকে যেটা করতে বলবে আমি সেটা বের করবো আর কি। তো দেখো এখানে তুল্য রোধটা বের করি, 3 আর 1 কত? 4, তাহলে 4, আর এখানেও কত? 4, তার মানে এই 4 আর এই 4 কিসে আছে? সমান্তরালে। তাহলে তুল্য রোধ হচ্ছে 4/2, মানে হচ্ছে 2 ওহম। আচ্ছা, এইখান থেকে পাইছি 2 ওহম, এখানে শ্রেণীতে আছে তার সাথে 3 ওহম, তাহলে টোটাল কত পাচ্ছি? 5 ওহম। তুল্য রোধ পেয়ে গেলাম 5 ওহম। এখন যদি আই বের করি তাহলে কত আসবে বলো? 10/5, মানে হচ্ছে
2 এম্পিয়ার। আচ্ছা, আইও পেয়ে গেলাম। এখন আমাকে বিভব পার্থক্য বের করতে বলবে। আমি আমার ফার্স্ট কাজ হবে, আমি আগে ভি এটা বের করি, তারপরে ভি বিটা বের করব, তারপরে ভি বি মাইনাস ভি এ বা যেটা বিভব পার্থক্য এই দুইটার মধ্যে সেটা বের করব। তাহলে ভি এ, খেয়াল করো, এই 3 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? আমরা জানি শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম, তাহলে মোট প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার। 3 এম্পিয়ারের মধ্য দিয়ে যাবে হচ্ছে 2 এম্পিয়ার। প্রথমে 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট মাইনাস, এটা কিন্তু একটু কনজিউম করে নিবে। তাহলে 3 দুগুণে কতটুকু কনজিউম করবে? 3 ইন্টু 2 মাইনাস। এখন আসি হচ্ছে এ যেহেতু এদিকে, তার মানে এই 1 ওহমের মধ্য দিয়ে কতটুকু যাবে? দেখো, মোট প্রবাহ মাত্রা ছিল 2 এম্পিয়ার, এইটুকু পর্যন্ত আসবে 2 এম্পিয়ার। এখানে এসে যেহেতু উপরেরটা রোধও 4 ওহম, নিচেরটা রোধও 4 ওহম, তার মানে 2 এম্পিয়ার এসে সমানভাবে ভাগ হয়ে যাবে যেহেতু রোধের মান সেম। তাহলে উপরে যাবে কতটুকু? উপরে যাবে 1 এম্পিয়ার, নিচে যাবে 1 এম্পিয়ার। তার মানে এই 1 ওহমের মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে বলো? 1 এম্পিয়ার। তাহলে হচ্ছে 1 ইন্টু 1, তার মানে ভি এ আমি কত পাচ্ছি? 3 দুগুণে 6, 6 1 হচ্ছে 7, 3 ভোল্ট। একই রকম ভাবে এটার মধ্য দিয়ে যেহেতু 1 এম্পিয়ার গেছে, আমরা কি বলছি? উপরে 1 এম্পিয়ার যাবে, নিচেও 1 এম্পিয়ার আসবে। তাইলে দেখো, তাইলে 1 এম্পিয়ার উপরে গেলে নিচেও কিন্তু 1 এম্পিয়ার আসবে। তার মানে 3 ওহমের মধ্য দিয়ে 1 এম্পিয়ার যাবে, 1 ওহমের মধ্য দিয়েও কি যাবে? 1 এম্পিয়ার যাবে। তাইলে 3 ওহমের মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার যায়, নিচেরটা বের করি, ভিভি 10 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস, এখন এই পদ দিয়ে যাচ্ছি আমি, ভিবি বের করব। তাহলে কি আসতেছে? 3 ইন্টু 1 এম্পিয়ার। তাহলে 3 ইন্টু 1 কত আসতেছে? 3 দুগুণে 6, 6 3 9, তার মানে 10 মাইনাস 1 কত? 10 মাইনাস 9, সরি, 1 ভোল্ট। তাহলে ভি এ পেয়ে গেছে 3 ভোল্ট, ভি বি পেয়ে গেছে 1 ভোল্ট, তার মানে ভি এ মাইনাস ভি বি বা বিভব পার্থক্য এখন কত? 3 মাইনাস 1 বা হচ্ছে 2 ভোল্ট। এটা কি বুঝছো? একটু কঠিন ছিল, হ্যাঁ। 3 ভোল্ট। 34 বুঝি নাই, অন্য কোনো ফর্মুলা আছে নাকি? আচ্ছা, অন্য কোনো ফর্মুলা বলতে আমি আরেকবার একটু বলি, এভাবেই অনেক সহজ। হ্যাঁ, একটু খেয়াল করো, এই পর্যন্ত হচ্ছে কি আমরা মোট প্রবাহ মাত্রা বের করছি 2 এম্পিয়ার। আচ্ছা, সো 2 এম্পিয়ার, উপরে আমরা রোধ পাইছি কত? 4 ওহম, নিচেও রোধ পাচ্ছি কত? 4 ওহম। যেহেতু রোধ সমান, হ্যাঁ, তাইলে কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রাটা 2 ভাগে ভাগ হবে। তাহলে উপরে যাচ্ছে কত? 1 এম্পিয়ার, নিচে আসবে কত বলো দেখি? 1 এম্পিয়ার। আচ্ছা, উপরে যাচ্ছে 1 এম্পিয়ার আর নিচে আসতেছে কত? 1 এম্পিয়ার। এখন যেহেতু এইটা এই এর মধ্য দিয়ে যাবে 1 এম্পিয়ার, এখন এই দুইটা আবার আছে শ্রেণীতে, তাহলে দুইটার মধ্য দিয়ে কি 1 এম্পিয়ার যাওয়ার কথা না? 1 ওহমের মধ্য দিয়ে 1 এম্পিয়ার যাওয়ার কথা, 3 ওহমের মধ্য দিয়েও কিন্তু 1 এম্পিয়ার যাওয়ার কথা। এই টাইপের ম্যাথগুলা, এই ম্যাথটা হচ্ছে সিকিউতে আসার মতো ম্যাথ, সো একটু ভালো মতো বুঝো আর কি। এই পর্যন্ত কি বুঝছো? এই যে শ্রাবন্তী, তোমার জন্যই কিন্তু আমি আবার রিপিট করতেছি, পোলাপান কেউই তো বুঝে নাই। আচ্ছা, বোঝা যায় না, একটু জুম করে। আচ্ছা, আমি আবার বলি তাহলে, হ্যাঁ। এই পর্যন্ত তো দেখছিলাম আমরা এটার মধ্য দিয়ে যাচ্ছে কত? 2 এম্পিয়ার। তাইলে এইটুকু আমি আবার বলি, যেহেতু রোধ সেম, তাইলে 2 ভাগে ভাগ হয়ে যাবে। উপরে যাচ্ছে 1 এম্পিয়ার, নিচে আসতেছে 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার যদি এই রোধের মানে এই পথে যায়, তাইলে দেখো, খেয়াল করো, 2 এম্পিয়ার আসছিল, উপরে ছিল 4 ওহম, নিচে হচ্ছে 4 ওহম, সেজন্য মানে কারেন্ট ভাগ হয়ে যাবে। তাহলে উপরে যাচ্ছে 1 এম্পিয়ার, নিচে আসতেছে 1 এম্পিয়ার। এখন 1 এম্পিয়ার যদি যায়, তাহলে দেখো এই পথে যাবে 1 এম্পিয়ার, তার মানে 1 ওহমের মধ্য দিয়েও কিন্তু 1 এম্পিয়ার যাবে, 3 ওহমের মধ্য দিয়েও কিন্তু 1 এম্পিয়ার যাবে।
কেন যাবে? কারণ দুইটা কিন্তু শ্রেণীতে আছে। আমরা কি জানি? শ্রেণীতে তড়িৎ প্রবাহটা সেম থাকে। সেম কেস এটার জন্য, এটার মধ্য দিয়েও যাবে 1 এম্পিয়ার, এটার মধ্য দিয়েও যাবে 1 এম্পিয়ার, কারণ এই পথে 1 এম্পিয়ার যাচ্ছে আর এই দুইটা রোধ কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে 1 এম্পিয়ার গেলে তো খুব সহজ, বিএ কিভাবে বের করব? 10 মাইনাস এই পথে যাচ্ছি, তাহলে 3, এই পথ এটা তো 2 এম্পিয়ারই যাবে, 3 ইন্টু 2 মাইনাস এই 1 ওহম কত রোধ, মানে কত তড়িৎ প্রবাহ কত? 1 ইন্টু 1, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 3 ভোল্ট। তাহলে ভি এ বের করে ফেলতে পারছি। এখন হচ্ছে বি বের করার পালা। তাহলে বি কিভাবে বের করব? 10 মাইনাস এই 3 ওহমের মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে? 2 এম্পিয়ার, তাহলে 3 ইন্টু 2 এই পথে যেতে হবে, এখান দিয়ে এসে এদিকে, তাহলে এই 3 ওহমের মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে? 1 এম্পিয়ার, তাহলে 3 ইন্টু 1 ভোল্ট। না বোঝার আসলে কিছু নাই, আমি অনেকবার রিপিট করছি, সো হোপফুলি বুঝছো। আচ্ছা জি আপু বুঝছি এবার। রেজওয়ান আহমেদ রাহাত বলেছে ইজি, প্রসিড টু দ্য নেক্সট। হ্যাঁ, অনেকে বুঝতে চাচ্ছিল আবার, সেজন্য বোঝানো। পরেরটাতে যাই। তড়িৎ কোষের সমান্তরাল সমবায়ে এন আর যদি অভ্যন্তরীণ রোধের থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ আইপি কত? তড়িৎ কোষের সমান্তরাল সমবায়, তার মানে অনেকগুলো তড়িৎ কোষ যদি সমান্তরাল সমবায়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আমরা কি জানি বলো দেখি? আচ্ছা, এনটা তড়িৎ কোষ যদি সমান্তরালে থাকে, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। হ্যাঁ, আই এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। এখন তোমাকে বলে দিছে এই এন আরটা অনেক বড় আর এর থেকে, তাইলে আরটাকে আমরা কি ধরতে পারি? অ্যাপ্রক্সিমেটলি 0 ধরতে পারি এন আর এর সাপেক্ষে। তার মানে কি থাকতেছে? এন ই ডিভাইডেড বাই এন আর। আমি কালারটা একটু চেঞ্জ করি, তাহলে এন এন কাটাকাটি যাবে, কি থাকতেছে? ই বাই আর। তার মানে পাচ্ছি এখানে ই বাই আর। সো সমান্তরাল সমবায়ের ফর্মুলা যদি এটা মাথায় রাখো, এন ই বাই এন আর প্লাস আর, তাহলে এন ই ডিভাইডেড বাই এন আর। এখন যদি তোমাকে উল্টাটা বলতো, লাইক এটা বলতো, তাইলে কি হইতো বলো দেখি? যদি আর খুব বেশি বড় হইতো, তাহলে এন আরটাকে আমরা কি অ্যাপ্রক্সিমেটলি 0 ধরতে পারতাম। তখন এটা কি হইতো? এন ইন্টু ই বাই আর। ই বাই আর মানে কি? বিভব ডিভাইডেড বাই রোধ, কারেন্ট এন আই। সো যেটাই বলুক, যদি এন আর বেশি বড় হয় অথবা অভ্যন্তরীণ রোধ বড় হয়, দুইভাবেই পারা উচিত। এটা তো গেল সমান্তরাল সমবায়ে। হ্যাঁ, এখন যদি শ্রেণীতে বলে, শ্রেণীতে বললে কি হবে? শ্রেণীতে বললে হচ্ছে শ্রেণীতে বললেটা বের করব হচ্ছে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। সো এটার মধ্যেও যদি এরকম কন্ডিশন বলে, যদি বলে যে এন আর অনেক বেশি বড় আর এর থেকে, তাহলে আমরা কি ধরবো? এই আরটাকে 0 ধরবো। তার মানে কি থাকতেছে? এন ই ডিভাইডেড বাই এন আর। তাহলে দেখো এখানে কি থাকতেছে? ই বাই আর, যেটা হচ্ছে একটা বিভব, মানে সরি তড়িৎ প্রবাহ, ই বাই আর। সো সমান্তরালে বলুক আর শ্রেণীতে বলুক, যদি তড়িৎ সমবায়ে এরকম কন্ডিশন দেওয়া থাকে, দুইটাই আসলে হোপফুলি পারবা। এটা কি বুঝছো সবাই? সমান্তরালে থাকুক আর শ্রেণীতে থাকুক, আচ্ছা পরেরটাতে যাই। একটা তারের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে 5 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে 6 ওহম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা কত? আচ্ছা, সো রোধের একটা তাপমাত্রা আর থিটা আমরা কিভাবে বের করতে হয় সেটা সবাই জানি, আর নট ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা, সেটাও কিন্তু তোমার এখানে ডিরেক্টলি দেওয়া নাই। সো আমার ফার্স্টের কাজ হচ্ছে এখান থেকে আলফাটা সামহাও বের করা যায় নাকি। তো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 50 ইকুয়াল হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা টি কত? 50।
একই রকম ভাবে আর 100 কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 100। তাহলে দুইটা যদি ভাগ করে দেই, হ্যাঁ আমি একটু উপরে লিখতেছি, আর 100 ডিভাইডেড বাই আর 50, তাহলে কি থাকতেছে আর নট তো কাটাকাটি যাবে, উপরে থাকতেছে 1 প্লাস 100 আলফা, নিচে থাকবে কি 1 প্লাস 50 আলফা। সেখান থেকে কি বের করতে হবে, আর 100 দেওয়া আছে 6 ওহম, আর 50 দেওয়া আছে 5 ওহম, তাহলে 1 প্লাস 100 আলফা 1 প্লাস 50 আলফা। এখান থেকে আলফাটা বের করো সবাই ফার্স্টে, 6 প্লাস 5 6 300 আলফা 5 প্লাস 500 আলফা। তাহলে আলফা ইকুয়াল আসতেছে কত 1/200, আলফা ইকুয়াল আসতেছে 1/200। এখন আলফার মানটা যদি আমি এখানে বসাই, ধরো আর 50 বেলায় আমরা কি লিখছিলাম, আর নট 1 প্লাস আলফা ইন্টু কত 50। এখন যদি আলফার ভ্যালুটা বসাই, আর 50 ছিল 5, তার মানে আর নট বের হয়ে আসবে 1 প্লাস আলফা পাইছি 1/200 ইন্টু 50, তাহলে কাটাকাটি যদি করি 1 প্লাস 1/4, তার মানে আর নট ইন্টু 5/4, এখানে আছে 5 5 5 কাটাকাটি যাবে, আর নোটের ভ্যালু কত আসবে বলো, আর নোটের ভ্যালু হচ্ছে 4। আচ্ছা সাফায়েত হোসেন লিখেছে হ্যাঁ আপু, মাহমুদ আক্তার আচ্ছা, রেজওয়ান বুঝছে, আচ্ছা সবাই বুঝছে, ঠিক আছে। তাহলে এটা কত পাইলাম বলো, 4 ওহম। সো ফার্স্ট কাজ হচ্ছে আমার এখানে, তোমার হচ্ছে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ বের করতে হবে, আর আমার এখানে রোদের উষ্ণতা গুণাঙ্কটা দেওয়া নাই, সেজন্য আমরা ফার্স্টে কি করছি, দুইটা ভাগ করে রোদের উষ্ণতা গুণাঙ্কটা বসাইছি, বের করছি, দেন রোদের উষ্ণতা গুণাঙ্কটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসালে সেখান থেকে কি পাবো। আচ্ছা তারপরে আসি হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত তিনটা রোধের সম্পর্কে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 হয়, তবে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি, রোধ তিনটার মধ্য দিয়ে I1 I2 I3। দেখি বলো তো, এটা আমি অনেক চিল্লাই বলছি, এটার অ্যান্সার অনেকবার বলে দিছি অলরেডি। স্ক্রিন আসছে, চলে গেছিল হয়তো, এখন দেখা যাচ্ছে ফুললি। সো 37 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও তো। আচ্ছা আপু, আজকে হচ্ছে আমাদের এটাই ছিল, আমরা হচ্ছে ফার্স্ট মানে প্রথম তিনটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ আর চলতড়িৎ, এই তিনটা চ্যাপ্টার একটু বড় কম্পারেটিভলি, আর বাকি তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলা ছোট আর কি। ভৌত আলোক বিজ্ঞানও খুব একটা বড় না, আধুনিক পদার্থ বিজ্ঞান আর সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টার গুলা ছোট। সো আজকে এই জন্য ফার্স্ট তিনটা চ্যাপ্টার একটু ভালো মতো করাচ্ছি, তারপরে গুলো ইনশাল্লাহ করাবো নেক্সট দিন আর কি। সো সবাই 37 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। দেখা তো যাচ্ছে এখন। তিনটা রোধের সম্পর্কে, শ্রেণী সমবায়ে যুক্ত তিনটা রোধের সম্পর্ক বলে দেওয়া আছে, R1 সবচেয়ে বড়, R2 তার থেকে ছোট, R3 সবচেয়ে ছোট। সো তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, যাই হোক রোধের মান একটার মান যদি 1 ওহম হয়, আরেকটার মান যদি 1 বিলিয়ন ওহম হয়, সেক্ষেত্রে কি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা সেম থাকে, শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেম থাকে। তার মানে তিনটার মধ্য দিয়েই কত প্রবাহ যাবে, সেম প্রবাহ যাবে, I1 I2 I3। সো রোধ বড় ছোট কোনো ম্যাটার না, যদি শ্রেণী সমবায়ে থাকে তিনটার মধ্য দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। আচ্ছা গল্পের শহর দিয়েছে সি, পারভেজ মাহমুদ দিয়েছে সি। কেন সি, এখানে একটু খেয়াল করতে হবে আর কি, শ্রেণী সমবায় কিন্তু বলা আছে, হ্যাঁ তো তোমরা যারা ভাবছো যে হচ্ছে রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম যাবে, হ্যাঁ ওটাও আছে, কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি উল্লেখ করা থাকে রোধ যাই থাকুক প্রবাহ মাত্রা সেম হবে আর কি। কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে। একই উপাদানে তৈরি দুইটা পরিবাহী পদার্থের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 3 মিটার আর 6 মিটার, এবং ব্যাসার্ধ যথাক্রমে
1 সেন্টিমিটার আর 0.5 সেন্টিমিটার, তাদের আপেক্ষিক রোধের অনুপাত কত? আপেক্ষিক রোধের অনুপাত কত? আচ্ছা, আপেক্ষিক রোধ হচ্ছে যে টেম্পারেচার বলি যাই, টেম্পারেচার, দৈর্ঘ্য, ব্যাসার্ধ কোনোটার উপরে, টেম্পারেচার না সরি, দৈর্ঘ্য ব্যাসার্ধ কোনোটার উপরে নির্ভর করে না। আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। সো আমি এখানে দৈর্ঘ্য বাড়াই বা কমাই, ব্যাসার্ধ বাড়াই বা কমাই, আপেক্ষিক রোধের উপরে কোনো প্রভাব ফেলবে না। তার মানে আপেক্ষিক রোধ প্রথমে যা ছিল পরেও সেমই থাকবে, যতক্ষণ না আমি তার উপাদান চেঞ্জ করতেছি। লাইক প্রথমে ছিল তামা, তারপরে হচ্ছে আমি টিন যদি করি, টিনের তার যদিও হয় না, বাট তাও মানে উপাদান চেঞ্জ করলে শুধুমাত্র তড়িৎ প্রবাহ ইয়েটা চেঞ্জ হবে, আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে। সো এগুলা একটু দেখবা। তারপরেরটাতে আসি, একটা তারের রোধ দেওয়া আছে 10 ওহম, একে যদি 6 ভোল্ট তড়িৎচালক শক্তি আর 5 ওহম অভ্যন্তরীণ রোধের একটা বিদ্যুৎ কোষের দুই প্রান্তের সাথে যুক্ত করি, সেক্ষেত্রে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে সেটা বের করতে বলা হচ্ছে। আমরা কি জানি বলো দেখি? I ইকুয়াল ই বাই আর প্লাস আর, প্রান্তীয় বিভব পার্থক্য বি ইকুয়াল হচ্ছে আই আর। হ্যাঁ, তাহলে আই তো আমার ফার্স্টে জানা লাগবে, আইটা যেহেতু দেওয়া নাই। তাহলে তড়িৎচালক শক্তি কত দেওয়া আছে? 6 ভোল্ট, আর রোধের মানটা দেওয়া আছে হচ্ছে 10 ওহম, প্লাস অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? 5 ওহম। তাহলে 6/15, 0.4 আসবে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যদি 0.4 পাই, রোধ কত? 0.4 ইন্টু রোধ তো বলে দিচ্ছে এখানে কত, 10 ওহম, তার মানে হচ্ছে 4 ভোল্ট। তাই প্রান্তীয় বিভব পার্থক্য আমরা কত পাচ্ছি? 4 ভোল্ট। প্রান্তীয় বিভব পার্থক্যের ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল আইআর। আইয়েরটা আমি জানি না, মানে ডিরেক্টলি দেওয়া নাই আইয়ের ভ্যালুটা, সো আমি হচ্ছে ফর্মুলা ইউজ করছি আই ইকুয়াল ই বাই আর প্লাস আর। গল্পের শহর অ্যান্সার দিয়েছে এ, মাহমুদা আক্তার অ্যান্সার দিয়েছে সি। হ্যাঁ, তাহলে 49 এর অ্যান্সার কত হচ্ছে বলো? সি, 4 ভোল্ট। পরেরটাতে আসি, 1200 ওয়াটের একটা ইস্ত্রি 30 মিনিট সময় কাজ করলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে? এককগুলা খেয়াল করো, এককগুলা সব আছে কোথায়? কিলো ওয়াট আওয়ারে। তার মানে আমাকে কিসে নিতে হবে? কিলো ওয়াট আওয়ারে। 1200 ওয়াট, তাহলে 1200 ওয়াট আছে। হ্যাঁ, 1200 ওয়াটকে কিসে নিতে হবে আমরা তো জানি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিটি। তাহলে 1200 ওয়াটকে আমার ফার্স্টে কিলো ওয়াটে নিতে হলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা কিলো ওয়াটে চলে গেল। এখন টাইমটাকেও আমার কিসে নিতে হবে? টাইমটাকেও নিতে হবে আওয়ারে, তাহলে 30/60 কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার যদি না থাকতো, কিলো ওয়াট আওয়ার যে কথা ইউনিট, যেটা আমরা কারেন্ট মাপি যেটা দিয়ে, ইলেকট্রিসিটি। সো 39-এর গ অ্যান্সার দিয়েছে জিলুর রহমান রাহিদ। হ্যাঁ, 49-এর সি, 49 না 39 ছিল আপু। আচ্ছা যাই হোক, তাহলে এটা কত আসবে এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা, খুব টাফ জিনিসপত্র নাই এখানে আর। তারপরে আসি, সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ হলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কি হবে বলো? যেহেতু সম আয়তন প্রক্রিয়া, সো আমরা কি জানি? ডিডাব্লিউ হচ্ছে পিডিভি। তার মানে যেহেতু আয়তন চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিডাব্লিউ কি হয়ে যাচ্ছে বলো? 0। তার মানে ডি কিউ, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, দেখি কিউ কি এখানে প্লাস হবে না মাইনাস হবে? সিস্টেম তাপ শোষণ করছে, সেক্ষেত্রে কিউ কি প্লাস হবে না মাইনাস হবে বলো দেখি? এটা একদম শুরুতে বলছি, ক্লাসের শুরুতে। হ্যাঁ, প্লাস কিউ হবে। তাইলে কিউ আমি হচ্ছে বলে দিছি যে সিস্টেম যদি তাপ শোষণ করে সেক্ষেত্রে প্লাস, সিস্টেম তাপ বর্জন করলে মাইনাস। তার মানে অন্তঃস্থ শক্তি বৃদ্ধির পরিমাণ কি হবে? কিউ।
গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এটা আমরা দেখছি তাপমাত্রার উপর নির্ভর করে। পরেরটাতে আসে, একটা দ্বিপরমাণু গ্যাসের দুইটা আপেক্ষিক তাপের অনুপাত CP/CV, এগুলাও দেখছি। এক পরমাণুকের বেলায় সেটা কি ছিল 1.67, দ্বিপরমাণুকের বেলায় হচ্ছে 1.40, তিন পরমাণু বা বহু পরমাণু যদি থাকে সেটা হচ্ছে 1.33। তার মানে এটা কত, দ্বিপরমাণু যেহেতু বলছে তাহলে হচ্ছে 1.40। পরেরটাতে আসি, রুদ্ধতাপীয় সংকোচনের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। এই যে রুদ্ধতাপীয় প্রসারণটা আমি দেখাইছিলাম, বলছিলাম রুদ্ধতাপীয় সংকোচন কোশ্চেনটাও আছে, তাহলে দেখো ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন দেখো যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিকিউটা 0, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন ডিইউ তাইলে কি মাইনাস ডিডাব্লিউ, তাই না? এটাই তো হওয়ার কথা। এখন দেখো যেহেতু সংকোচন, আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিডিভি, তাহলে ডিডাব্লিউ কখন পজিটিভ? ডিডাব্লিউ পজিটিভ হবে যখন হচ্ছে এই ডিবি মানে আয়তন যখন প্রসারিত হবে। ডিডাব্লিউ কখন পজিটিভ হবে? আয়তন যখন প্রসারিত হবে। তাহলে প্রসারিত হলে ডিডাব্লিউ আমরা হচ্ছে এখান থেকে পাবো প্লাস, আর ডিডাব্লিউ কখন নেগেটিভ হবে? যখন আয়তনের সংকোচন হবে। তার মানে এখানে যেহেতু বলছে সংকোচন, তাহলে এখানে আমার কি পাওয়ার কথা? ডিডাব্লিউটা পাওয়ার কথা হচ্ছে নেগেটিভ। তাহলে ডিইউটা কি আসতেছে এখানে? ডিইউটা প্লাস ডিডাব্লিউ। তার মানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হয় বলো দেখি? চুয়াল্লিশের গ, 44 খ হবে, একজন লিখছে, হ্যাঁ প্রিন্স চৌধুরী। হ্রাস হবে না। কি হবে বলো দেখি? যারা বুঝছো, এটা কি বুঝছো না? তখন সংকোচন হলে কিন্তু ডিডাব্লিউটা কি হবে? ডিডাব্লিউটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে ডিডাব্লিউ নেগেটিভ হলে এখানে কি পজিটিভ ডিডাব্লিউ হয়ে যাচ্ছে। তার মানে কি হবে বলো? এক একজন এক এক রকম অ্যান্সার দিছে, একজন বি অ্যান্সার দিছে, একজন সি, একজন এ। আচ্ছা বাকি আছে শুধু ডি। বৃদ্ধি হবে, হ্রাস হবে না, হ্যাঁ বৃদ্ধি হবে। পরেরটাতে আসি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? আছে এটা অনেকবার আসছে, তার মানে দেখছি আমরা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। আচ্ছা, আর আজকের মতো এখানেই শেষ করছি। আমরা আজকে ফার্স্ট 3টা চ্যাপ্টার দেখলাম, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ কালকে দেখবো। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু শুনি সবার কাছে। পেজটা সবাই একটু ফলো করে রাখো, যাতে হচ্ছে কালকে মানে লাইভে আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায়। সো হ্যাঁ প্রিন্স চৌধুরী দিয়েছে, আমারটা হয়েছে, হ্যাঁ তোমারটা হয়েছে। আচ্ছা, তো আর হচ্ছে তোমরা পেজটা ফলো করো। আমাদের এই পেজে হচ্ছে তোমাদের আপকামিং যে এক্সাম গুলো আছে, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, সবগুলোর জন্য তোমরা হচ্ছে শর্টকাট সহ ভিডিও পাবা, প্লাস লাইভ ক্লাস তো হচ্ছে, সামনে আরো হবে। সো পেজটা ফলো করে রাখো সবাই। আর আচ্ছা, রাহিদ অ্যান্সার দিয়েছে, আপু ক্লাস খুব সুন্দর হয়েছে। সাফায়েত হোসেন লিখেছে অনেক ভালো লেগেছে। নিধি লিখেছে ভালো লেগেছে, বুঝতে পারছি। প্রিন্স চৌধুরী কই মাত্র আসলাম। আচ্ছা ক্লাসটা রেকর্ডেড আছে, তুমি যেখান থেকে শুরু করছো না কেন পরে বাকিটা করে নিও। রাব্বি লিখেছে অনেক ভালো। বৃষ্টি সরকার, আপু কাল ফার্স্টে সেমিকন্ডাক্টর দিয়ে শুরু করবেন। আচ্ছা আপু ইনশাল্লাহ ট্রাই করব। তো আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ, তো
থ্যাংক ইউ আপু এত সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকেও থ্যাংক ইউ যারা ধৈর্য ধরে পুরাটা ক্লাস করছো। ইনশাল্লাহ তোমরাই বেনিফিটেড হবা আর কি। আচ্ছা যাই হোক, আজকের মতো আচ্ছা, প্রিন্স চৌধুরী লিখেছে আর হবে না ক্লাস। ভাই গতকালও আমাদের একটা ক্লাস হয়েছে ফিজিক্স সেকেন্ড পেপারের ওপর, সেটা হচ্ছে পুরা সিলেবাসের উপরে ছিল, সেই ক্লাসটা তুমি দেখে নিতে পারো। আর আজকে তো প্রথম 3টা চ্যাপ্টার হলো, নেক্সট দিন হচ্ছে বাকিগুলোর উপরও হবে ইনশাল্লাহ। আর ক্লাসটা পাবা হচ্ছে, গতকালের ক্লাসটা তুমি পেজেও পাবা, আমাদের যে এডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেল আছে সেটাতেও কেউ সার্চ করলে পেয়ে যাবা। সো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।